জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গর্বিত আজকে অনুষ্ঠানে ডাকার জন্য। আমি জিয়া ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। ইউ লুক ফ্যান্টাস্টিক। হাসিন ভাই, জিয়া ভাই লুকস লাইক 27 years old. আহ, আহ, ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। ভেরি মাচ। আপনাকে আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শক শ্রোতাদের আমি সালাম এবং শুভেচ্ছা দিচ্ছি এবং সেই সাথে আমার সহকর্মী এবং দীর্ঘদিনের বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক, তার সাথে আমি আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন। ওকে, জিয়া ভাই, আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আলোচনাটা হচ্ছে গতকালকের আমেরিকান ইম্পর্টেন্ট নিউজ পেপার, তারা বলছে যে গালফ স্টেট গুলো তাদের যে ইনভেস্টমেন্ট ছিল আমেরিকায়, ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা হলো ওকে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা হয়েছে $2.3 ট্রিলিয়ন। এখন এই ইনভেস্টমেন্টটা কাদের? ইনভেস্টমেন্টটা হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতার, যাদেরকে এখান থেকে বলছে গালফ স্টেট গুলো তাদের একটা ফান্ডিং আছে, এই ফান্ডিং থেকে তারা আমেরিকায় ইনভেস্ট করেছে এই টাকাটা। এখন প্রত্যেক দিন আমেরিকা কত টাকা খরচ করছে ইরান যুদ্ধের পিছনে, এই আইটেমাইজড খরচগুলো বিল করতেছে সৌদি আরব রে, বিল করতেছে আবুধাবি রে, দুবাই রে, কাতার রে, ওমান রে, তাদেরকে বিল করতেছে। এখন এই ভূমধ্য সাগরীয় রাজা বাদশারা ওই বিল দেখে যে আমেরিকায় তাদের যে $2.3 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, এটা শেষ হইতে আর বেশি সময় লাগবে না। এখন তারা এই খরচটাকে কমানোর জন্য তারা আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়, পেন্টাগন এবং ফেডারেল রিজার্ভ তাকে জানাইছে যে তোমাদের এখানে যে আমাদের $2.3 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, আমরা এটা ব্যাক করায় নিয়ে আসবো। তো আমেরিকার থেকে অলরেডি বলা হয়েছে যে তোমরা ইনভেস্ট করছো, যে কোনো ইনভেস্টমেন্টে প্রফিট এন্ড লস আছে, এভাবে ইনভেস্ট উইথড্র করতে চাইলেই তো করা যায় না। তো এখন আমি কথাটা আনলাম এই জন্য, আমেরিকা বাস্তবতাটাকে ফেস করতে চায় যেই পর্যায়ে এসে দাঁড়াইছে যে গুছায়া গাছায়া তারা ইরান অ্যাটাক করছে, তার কি মনে হয় এটা তাদের গুছানো অ্যাটাকের কাছাকাছি, নাকি আপনারা মনে হয় একটা অবিবেচক সিদ্ধান্ত আমেরিকাকে একটা লুপহোলের মধ্যে নিয়ে ঢুকাইছে, যেখান থেকে বাইরে আসা তাদের জন্য এখন সিরিয়াস কষ্টকর হবে বলে আপনি মনে করেন কি ব্রিগেডিয়ার জিয়া? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা তো খুব পরিষ্কার যে এই এখন তো তাদেরকে এই এই ইনভেস্টমেন্ট ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। প্রথম কথা হলো যে আমেরিকা তো এই সমস্ত দেশ থেকে ইনভেস্টমেন্ট নেয় দুইটা কারণে। একটা হচ্ছে যে তাদের স্টক মার্কেটকে রিচ করা, আর ২ নম্বর হচ্ছে যে ইউনো এদেরকে বেঁধে রাখা আমেরিকার সাথে, যেন তারা কোনোভাবেই এদিক ওদিক না যেতে পারে। আর যদি কোনো সময় ভুল পদক্ষেপ নেয় অথবা তারা ভুল দিকে ঝুঁকে পড়ে, তাহলে যেন তারা সেটা কনফিসকেট করতে পারে। সুতরাং আপনি অ্যাকচুয়ালি সব দিক থেকেই তাদের কাছে ধরা। আচ্ছা, আর একটা জিনিস হলো আমেরিকা এতদিন ট্রাম্পের কথা বাদ দিয়ে রাখি, আমি আগের যে প্রেসিডেন্টরা ছিল তারা মোটামুটি একটু অ্যাসিওর করতো যে তাদের অ্যাসুরেন্সটা ছিল মোরলেস গ্যারান্টেড দ্যাট বিশেষ করে সৌদি আরব এবং এই সমস্ত গালফ কান্ট্রিজের যে বেসিক সিকিউরিটি রিকোয়ারমেন্ট আর কি, পার্টিকুলারলি টু ফেস ইরানিয়ান থ্রেট, এটা তারা দে ইউজ টু কিপ দেয়ার প্রমিস বা তাদের প্রমিস রাখার চেষ্টা করেছে। কিন্তু তারা কখনো এই প্রমিসটা, ইট হ্যাজ নেভার বিন টেস্টেড ইন এ ক্রাইসিস টাইম। ইন দি নর্মাল সিনারিও, the security assurance is given and it is probably believed that it is available. But when there is a crisis, when America itself is in war
and Israel is more important than the all other four countries. এটা যদি তারা ইতিপূর্বে বুঝে না থাকে, দেন এটাকে আমি সিম্পলি বলবো আহম্মকি। এবং এই যে আহম্মকি, এই আহম্মকির খেসারত কিন্তু এখন তারা দিচ্ছে। আর একটা কথা সবসময় বলে যে ইনভেস্টমেন্টের ব্যাপারে, ডু নট কিপ ইউর অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। এবং এই যে ডিফারেন্ট বাস্কেটে রাখার যে রিকোয়ারমেন্টটা আছে, সেটা আমার মনে হয় যে এই রাজা বাদশারা তারা এতটাই মানে মগ্ন ছিল তাদের লাইফ নিয়ে, তাদের এই মানে ল্যাভিশ লাইফ নিয়ে, যে তারা এই সমস্ত ব্যাপার চিন্তা ভাবনা করার মতো সময় তাদের ছিল না। এবং যেহেতু এই অর্থ তো অ্যাকচুয়ালি তাদের হার্ড আর্ন না, দিজ আর পাবলিক মানি, সুতরাং এটা গেলেই কি আর থাকলেই কি, ইট হার্ডলি ম্যাটার্স টু দেম, বিকজ আল্লাহ তাদেরকে অনেক সম্পদ দিয়েছে এবং এই সম্পদটা তারা ব্যবহার করছে যেভাবে, এটার তো মূল্য তাদেরকে কোনো না কোনো সময় দিতে হবে। আমার মনে হয় সেই সময়টা হাজির হয়ে গেছে এখন। দিস ইজ দি বিগিনিং অফ দেয়ার রিয়েলাইজেশন। এখন এই রিয়েলাইজেশনের উপর ডিপেন্ড করে তারা ঠিক করবে যে আসলে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে। এবং আমার আর একটা জিনিস হলো যে এখন কিন্তু দ্য কস্ট অফ ওয়ার, যেটা আমি গত 2 দিনের, যেটা আমি আপনার সাথে লাস্ট কথা হওয়ার পরে দেখলাম যে আমেরিকার কস্ট এভরি ডে নাও ইজ ক্লোজ টু $1 বিলিয়ন। এই $1 বিলিয়ন তারা হাউ দে আর গোয়িং টু কোপ আপ উইথ ইট, এটার জন্য কিন্তু তারা এর আগে যেটা করেছে সেটা হচ্ছে যে তারা চেষ্টা করেছে যে কংগ্রেসের কাছ থেকে এই ফান্ডটা নেওয়ার জন্য। কংগ্রেস এবং সিনেট দুই পক্ষই কিন্তু, বা দুইটা হাউসই কিন্তু ট্রাম্পের এই যে যুদ্ধের খরচ এটা দিতে তারা দে ওয়ার নট রেডি, বিকজ দুইটা কারণ। একটা হচ্ছে যে বিফোর গোয়িং ইনটু ওয়ার দে হ্যাভ নট কনসাল্টেড, Trump has not taken a prior permission from Congress, authorization নেওয়া হয় নাই, এবং সিনেটকেও ইনফর্ম করে নাই। যদি করেও থাকে তাহলেও সিলেক্টিভ কিছু কংগ্রেসম্যান এবং সিনেটরদের সাথে সে ডিসকাস, লাইক লিন্ডসি গ্রাহাম, তারপরে যে সিনেট মেজরিটি লিডারের সাথে হয়তোবা ইনফর্মাল কথা বলে থাকতে পারে, বাট ফর্মালি হি হ্যাজ নট টেকেন দি অ্যাপ্রুভাল অফ কংগ্রেস অ্যান্ড সিনেট টু গো ইনটু ওয়ার। সুতরাং এটার প্রাইস কিন্তু ট্রাম্পকে দিতে হবে। এবং সেটা কিন্তু প্রথম পরীক্ষায় কিন্তু দেখা গেছে যে গতকালকে সিনেটে যে ভোট হয়েছে, অথরাইজেশন অফ ওয়ার পারমিটিং টু প্রেসিডেন্ট, এটা কিন্তু হ্যাজ বিন ডিনাইড বাই সিনেট। সো এটা ভালো মতো সে আমার মানে বুঝে গেছে যে তার পক্ষে এখন এই বাজেট কালেকশন করা। তারপরও আমেরিকার বোথ দ্য হাউস আর ভেরি মাচ আই মিন ডিফেন্স ব্যাপারটা, বিশেষ করে মিলিটারির বাজেটটা তাদের কাছে খুবই নিয়ার অ্যান্ড ডিয়ার, এবং তারা এই মিলিটারি ফোর্সকে কখনো আনহ্যাপি করতে চায় না, বিকজ দে সার্ভ দ্য ইন্টারেস্ট অফ দি ইউএস গভর্নমেন্ট, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং এই কাজটা যে তারা খুব আমি বলবো যে ইররেসপেক্টিভ অফ হুইচ এভার পার্টি ইজ ইন পাওয়ার, ডাজন্ট ম্যাটার, actually all the elected members of both the houses are very keen to provide the support to their men who are fighting in the frontiers. কিন্তু এই যুদ্ধটার ক্ষেত্রে তারা একটু অন্যরকম, এই জন্য যে বিকজ এই যুদ্ধটা it was not actually, it is an uncalled for war. এই যুদ্ধ তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং আমেরিকার মানুষ এটাকে মেনে নিতে পারছে না, বিকজ এই যুদ্ধে তাদের সাথে they were never threatened by Iran. আমেরিকা was never threatened by Iran. ইরান কিন্তু এই এত বছর ধরে তারা কখনো কিন্তু আমেরিকাকে টার্গেট করেনি, আনলেস they were attacked. এবং যেটা হয়েছে গত জুন মাস থেকে শুরু হয়েছে। তারপরেও কিন্তু জুন মাসেও কিন্তু they were very very controlled in using their delivery means on the US target. যদিও USA has done the damage, কিন্তু তাদের প্রাইমারি টার্গেট ছিল কিন্তু ইসরায়েল, এবং তারা একটা আই উড সে দ্যাট একটা সিম্বলিক একটা অ্যাটাক করেছিল, কাতারে একটা দুইটা বম ফালাইছে, এবং সেটাও তাও ইনফর্ম করেছে। ইট ইজ এ জোক দ্যাট এই মিসাইল মারার কোনো অর্থ হয় না, যেটার আগেই ইউএস হ্যাজ অ্যাকচুয়ালি মুভ আউট অল দেয়ার অ্যাসেটস
এবং ইট হ্যাজ ল্যান্ডেড বাট ইট হ্যাজ নট কজড মাচ ড্যামেজ টু দেম। বাট এবারের ক্ষেত্রটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। যেমন এইবারে কিন্তু দে হ্যাভ নট অ্যাকসেপ্টেড দিস বিকজ দিস ওয়াজ অ্যান ইনিশিয়েটেড ওয়ার বাই ইসরায়েল, এবং ইসরায়েল হ্যাজ অ্যাকচুয়ালি ফোর্স দ্য আমেরিকা, particularly President Trump, to go into Iran and start bombing. এবং এখানে বলা হচ্ছে যে দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু এই যে ওমানের যে ফরেন মিনিস্টার, যে নাকি হু ওয়াজ দ্য নেগোশিয়েটর বিটুইন ইরান অ্যান্ড ইউএসএ, এবং তারা কিন্তু পুরো ডিলটাকে শেষ করে দে কেম টু ইরান টু ডিসকাস উইথ দি সুপ্রিম লিডার দ্যাট what they are going to agree upon. It was almost a resolved issue. কিন্তু নেতানিয়াহু যখন বুঝতে পারছে যে এটা একটা রিজলভ হয়ে যাচ্ছে, তাহলে তো তার যে পরিকল্পনা এটা তো ভেস্তে যাচ্ছে। এটা যেন ভেস্তে না যায় এই জন্য সে কি করলো, বিফোর দিস ওয়াজ রিজলভ হি স্টার্টেড টেকিং অ্যাকশন, এবং এই তখন কিন্তু ইরান এবং সেই অ্যাকশনটা ছিল এতই ফ্যাটাল যে ইরান কুড নট অ্যাকসেপ্ট anything, because তাদের supreme leader was killed, and with all the senior officers when they were discussing the issue of getting into an agreement with Iran and America, এই সময়ে তারা এই কাজটা করেছে। এবং এটা একেবারে চরম বিশ্বাসঘাতকতা তাদের এই গুড জেস্টারের সাথে। এই জন্য ইরানিয়ান মানুষ কিন্তু এবার কিন্তু তারা পুরো জাতি হিসেবে তারা কিন্তু আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। তারা এখন ভুলে গেছে যে তাদের রেজিম তাদের উপরে কত অত্যাচার করেছে। সুতরাং এই ব্যাপারটা পুরো জিনিসটাই কিন্তু আমি বলবো, যদি there is a বাবলিং আর কি, মানে এটা একটা বুদবুদ আছে যে এই আক্রমণের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এই সৌদি যুবরাজ এবং আপনার হচ্ছে যে নেতানিয়াহু, এবং এই জন্যই কিন্তু ইরান ইজ অ্যাবসলিউটলি। তারপরেও আমি বলবো যে তারা কিন্তু সৌদিকে কিন্তু আমি বলবো দে হ্যাভ given them a pass, that they have not been very harsh to Saudis, because আমার মনে হয় যে তাদের কিছুটা সিম্প্যাথি আছে। একটা কারণ হচ্ছে ল্যান্ড অফ সৌদি আরবিয়া ইজ এ ভেরি কি বলে সেক্রেট টু মুসলিম ওয়ার্ল্ড, এবং এই জন্য তারা সৌদি আরবের উপর কিন্তু অতটা মানে আমি বলবো যে আক্রোশ তাদের ঝাড়ে নাই, যতটা না তারা বাহরাইন এবং ইউএই এবং কাতারের উপর করেছে। তারপরও আমি বলবো কাতার কিন্তু অতটা ঘৃণিত না ইরানিয়ানদের কাছে, কারণ কাতার অনেক সময় ইরানিয়ানদের পক্ষে অনেক সময় তাদের বিভিন্ন নেগোসিয়েশন তাদের অবদান রেখেছে। এই জন্য কিন্তু তারা কাতারের উপর অতটা বিরক্ত না, যতটা না বাহরাইন এবং ইউএই এর উপরে বিরক্ত। তো এই ব্যাপারগুলি বোঝার পরেও যদি গালফ স্টেটগুলি আগের থেকেই যদি তারা তাদের অবস্থান পরিবর্তন না করে থাকে, তাহলে কিন্তু এটার জন্য পেমেন্ট তাদের যে ক্ষতি সেটা তারা বহন করতে হবে। এবং আলটিমেটলি ওই চারটা দেশের, আপনি যে চারটা দেশের কথা বললেন, যে সৌদি আরবিয়া, কাতার, কুয়েত এবং কাতার না কুয়েত, ইউএই, সৌদি আরবিয়া এবং বাহরাইন, এদের যে ইনভলভমেন্ট এবং কাতারেরও কিছু ইনভেস্টমেন্ট আছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই যুদ্ধের কারণে। অলরেডি সেটা শুরু হয়ে গেছে। এটার সাথে আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছি। জনমত গতকালকের ইউএস সিনেটে, গতকালকে না পরশুদিন সিনেটে এবং কংগ্রেসে একটা হিয়ারিং এর সময় ওয়ারের উপরে আলাপ আলোচনার সময় একটা এপিসোড হইছে। ওখানে ইউএস মেরিনদের ইউনিফর্ম পরা অফিসাররা ভিতরে ঢুকা মারামারি। একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আমেরিকানদের কয়েকটা বাক্স আসছে ডেড বডি সহ, এইটা দেখে আমেরিকানদের মাথায় চরক গাছ উঠে গেছে। জিয়া ভাই, এই কথাটা আপনার কাছে আমি আসবো। আমি একটু হাসিন ভাই মিসকি হাসি দিছে, আমি তার একটু বলতে চাইতেছি, আমাদেরকে মাইরা আকাতারের উপরে ঝুলায় রাখে, আমাদের দেশের ভিতরে ঢুইকা আপনার 57 ইউনিফর্ম অফিসারের কুত্তা ছাগল বিলাইয়ের মতো গুলি কইরা মারে। কিন্তু তারপরেও কি আপনাদের মধ্যে থেকে এই যে ইউএস মেরিন যে পুলিশের লগে ধস্তাধস্তি কইরা মারামারি কইরা যে চিল্লাচিল্লি কইরা দাঁড়ায়, আমাদের বাংলাদেশে কি এই ধরনের দাঁড়ানোর মতো অ্যাটমসফিয়ার কি 54 বছরে তৈরি হয় নাই হাসিন ভাই? নাকি মনে হয় যে আমরা এটা মেনেই নিছি, যে আমরা জন্মাইছি
জয় হিন্দুস্থান, জয় বাংলা। আমাদের ভারতকে, ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে, মুজিবের প্রতি আমাদেরকে বঙ্গবন্ধু এবং জাতির পিতা বানাতে হবে। মারা যাবো তো ঠিক আছে, আমরা কি এটাকে মেনে নিচ্ছি? ভাই আসলে সত্যিকার অর্থে এটা মানার বিষয় না। ৫৪ বছরে আমরা এই বাটপারদেরকে নির্বাচিত করছি। এরা টাকা পাচার করছে নিজের জন্য, এর দেশের জন্য কোনো কাজ তেমন একটা করে নাই। এবার একটা সুযোগ ছিল, আমি মনে করি ডক্টর ইউনূসের জন্য পারলাম না করতে। এখন রেজওয়ানা আপা অনেক কিছু বলতেছে। আমার মনে হয় আগামী দিনগুলি কঠিন হবে। যত সহজে আওয়ামী সরকার ক্ষিপ্র বা যতটা অনৈতিক আচরণ করছে, পুলিশকে ব্যবহার করে, সেনাবাহিনীকে ব্যবহার করে, গোয়েন্দাকে ব্যবহার করে, তেমনটা পারবে না। বাট আমাদের উচিত আমাদের শত্রুটাকে চিনা। ডক্টর জাফরুল্লাহ ভাই বলছেন ভারত আমাদের একমাত্র শত্রু। এটা যে চিনতে পারবে এটাই দেশপ্রেম। এই জিনিসটাকে সম্পূর্ণ খোলসা করে দিয়েছে আমাদের ছাত্ররা। এখনো যদি আপনি যেটা বললেন এক শুরুতে যে ফর্মার সাথে বসে ইফতারি করতেছে, আমি আর আমার আসলে কোনো কিছু বলার নাই। আমাদের সময় হয়েছে, রমজান যাক, অনেক ইস্যু আছে, সেগুলিকে পরিষ্কার করতে হবে সরকারকে, এবং আমার মনে হয় খুব সহজে পার পাবে না। আপনি দেখেন ছাত্রদের বিপ্লবে পুরোটা সময় মাঠে আমি ছিলাম। ইন্ডিয়া চলে গেছে, মসজিদের ইমাম চলে গেছে, ভারতের র গেছে, সব চলে গেছে। এখন ওই শক্তি আর বর্তমান শক্তি খুবই কম। আচরণ বিধি তারা যদি এখনো যদি না বুঝে, ওই কিছু লোক রয়ে গেছে ভারতের সেবা দাস, এদের বুদ্ধিতে তারেক সাহেব হয়তো ভুল করতেছেন। আর না করে ওদের কথা শোনেন, নিজে বিপদ রাখবেন। আমাদের যথেষ্ট সুযোগ আছে। এই ছাত্র জনতারা যত অ্যাক্টিভ, আজকে ইফতারের সময় ছিলাম। হাসিন ভাই, এগুলো স্পোরাডিক্যাল মন্তব্য আপনি আর আমি বইলা যাইতেছি, কিন্তু আপনারা যদি আমি জিজ্ঞাসা করি, আমরা নিজেরা দেখি ম্যাসিভ একটা রিভোল্ট জনগণের মধ্যে, যে আমাদের ৫৭ জন অফিসারের মাইরা ফেলাইছে। আমরা কি এ ধরনের কোন রিভোল্ট বাংলাদেশে দেখছি? আমরা কি দেখছি? আমরা কি এইটা দেখছি? আমরা যখন রিভোল্ট কইরা থানা অ্যাটাক করতে গেছি, যে পুলিশের দ্বারা আমরা গুম হইতেছি, খুন হইতেছি, আমরা বলছে মব অ্যাটাক, থানায় অ্যাটাক করছে। এখন ওই অ্যাটাক করছে যেসব খুনিদের মারছে, খুনি পুলিশ, এখন বলছে ওই পুলিশ হত্যার বিচার হবে। তো আপনি আর দাঁড়ানোর কথা। এবং আরেকটা কথা, আমি আপনার কথায় আমি একটু অবাক হইতেছি। আপনি বাংলাদেশে 2 পয়সার এক বেডিরে এখন যদি না পা, তাহলে কবে যে আপনি আবার বলবেন মহামান্য মহামায়া। আমি ওই বেডির কথাটা একটু শুনাই আপনার। ওকে, আমি একটা কথা বলি। আমরা অনেক সময় দেশে বলি হাসিন ভাই, যে শিক্ষিত লোক নাই, যার জন্য তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার হইলে আমরা বাংলাদেশিরা, আমাদের একটা এক্সপেকটেশন থাকে, যেখানে কিছু দেশপ্রেমিক নীতিবান শিক্ষিত লোকজনদেরকে আনেন, যারা আমাদের ভুলগুলোকে শোধরাইয়া আমাদের দেশটাকে জন্য একটা সঠিক ট্র্যাকে নিয়ে আসে। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে অনেক সুপারিশ করছি, অনেক আন্দোলন করছি। ইউনূসের মতো একজন শিক্ষিত গ্রহণযোগ্য মানুষ যেন আমাদের সরকারটাকে চালায়। উনি আসছে, আসার পরে এই রিজওয়ানার মতো উচ্ছিষ্ট এক বেটিকে আইনা বসাইয়া বাংলাদেশের এতদিন সে যত কাজ কারবার করছে, লোকজন ভিডিও বানাইছে যে এই বেডি লন্ডনে কিসিং বুথ খুলছিল। কিসিং বুথ আপনি বুঝেন কিনা জানি না। ওই যারা স্কুল কলেজে লেখাপড়া করতে যায়, তো মেয়েদেরকে বলে যে আমার কুইক একটা ফান্ড রেজ করতে হবে। কুইক ফান্ড রেজ করতে হবে কেমনে? তো স্কুলে দাঁড়ায় বেডি, এক মাইয়া দাঁড়াইয়া বলে যে আমি 1 সেকেন্ড, তুমি যদি আমারে 5 সেকেন্ড কিস করো, তাহলে তোমার $20, আমারে $20 দিতে হইব। আর তুমি যদি 10 সেকেন্ড কিস করো, তাহলে তোমার 50 টাকা দিতে হইব। আর যদি 3 মিনিট কিস করো, তাহলে তোমার 200 টাকা দিতে হইব। কিসিং বুথ খুইলা দাঁড়ায়। এই সৈয়দা রেজওয়ানা হাসান এই কিসিং বুথের টিচার। যেই বেটি বলছে যে ইলেকশনটা, এই পুরা ইলেকশনটার উপরে কি মনে হইলো জানেন? যে কাপড় জাগাইয়া পেশাব কইরা দেয় না,
আমার মনে হয় ইলেকশন রেজাল্টটার উপরে এই রিজওয়ানা হাসান জাস্ট পেশাব কইরা দিল। আমি কি ভুল বললাম হাসিন ভাই, নাকি অত্যন্ত অভদ্রভাবে বললাম রোজার মাসে? না, আপনি যাই করুক, রেজওয়ানাকে ধন্যবাদ দিব যে কথাটা সে বলে ফেলছে। এটা যে আমাদের জন্য কত বড় হাতিয়ার হয়ে দাঁড়াইছে, এদেরকে আমরা চিনতে পারছি। সুশীল হিসেবে গালি দিতাম, এখন আমরা একেবারে ভারতীয়, মানে যা বলা দরকার সবটাই দিব। তুই সামনে পাই ডিম ছুঁড়ে মারবো, কিছু না থাকলে ঢিল মারবো। এটা আমাদের সবার মধ্যে আসবে। এদের জন্য তো নির্বাচন, এই নির্বাচন জিরো। এখন তো প্রশ্ন আসবে, আমরা নতুন নির্বাচন চাই। সময় আমার মনে হয় মাহে রমজান যাক, অনেক কিছু ফয়সালা আদালতে যাবে, অনেক কিছু পরিষ্কার হবে। বিএনপি এই হানা ভোটের ব্যাপারে শ্রদ্ধাশীল খুব একটা না, কিছু 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 করতে চাচ্ছে, কিছু করতে চাচ্ছে না। এর মধ্যে গরম যা দেওয়ার দিছে, যা দিছে রেজওয়ানা আপা, আমি অশেষ ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাই। উনি এত সত্য কথা বলছেন। আমরা এই সুশীলদের চেহারাগুলি পরিষ্কার হয়ে গেছে, এখন এটা আমরা ঠিকঠাক মতো খুলবো ইনশাল্লাহ। আর ভারতকে চেনা নেয়া, আমি জানি না বিএনপি ভুল করবে, এই একই পথে তারা যায়। পানির সমস্যা সমাধান হয় না, এইসব ইস্যুকে নিয়ে আসা এবং এইগুলো নিয়ে যদি সমাধানে না আসতে পারে, যদি এমন শাসক হয় যে আমাদের এই সমস্যাগুলি দীর্ঘমেয়াদী সমস্যা, পানির সমস্যা, অনেক সমস্যা রয়ে গেছে ভারতের কাছে, আমরা ভারতীয় নাগরিক আমাদের কাছে চাকরি করে, আমাদের উপর বেকার, এটা তো কাম্য না। অনেক বিতর্কিত জিনিস রয়ে গেছে, এগুলিকে ক্লিয়ার করতে হবে। আগে কথা বলতে পারতাম না, 17 বছর কথা বলি নাই আমরা, 15 বছর। এখন কিন্তু সবাই আমরা কথা বলবো ঐক্যবদ্ধভাবে, এবং ইনশাল্লাহ জনগণ দেখবে, জনগণ দেখবে যে পরিবর্তন একটা হয়েছে। সরকার যেই থাকুক, সরকার অলরেডি আমাদের কাদায় আছে, বিষয়গুলি আইনের পর্যায়ে চলে গেছে। আমার মনে হয় বিচারকরাও বিপদে, আমাদের জেলখানায় কিন্তু বিচারক আছেন, জুতার মালা গলায় দেওয়া নির্বাচন কমিশনার আছেন। এই নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হবে। বিষয়টা অনেক বড় ইস্যু, কেউ কারো ছাড় দিবে না। আপনি বলছেন আপনি 57 জন, ভাই 57 জন অফিসার মারা গেছে, যারা জড়িত ছিল সেই অফিসারদের বিচার করা এখনো হয় নাই। কেন হচ্ছে না বিচার? দায়িত্ব পালনে অনীহার জন্য বিচার হইতে হবে তো। এটা নিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ, এটা কোনো ছাড় নাই। ভারতকে গালি দিব, জিয়া রহমান মারা গেছে, চাপাই দিলাম রয়ের ঘাড়ে। আরে গুলি তো আমি করছি, গুলি তো আমি করছি, রয়ের ঘাড়ে চাপাবো কেন? পরে, আগে নিজেরা ঠিক করে নেই, আগে নিজেরা ঠিক করে নেই। আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। জনগণকে ঐক্যের মধ্যে আনতে হবে, ইনশাল্লাহ আনা যাবে, অসুবিধা হবে না। আপনারা একটু মাঝে মাঝে জনগণকে নিয়ে কথা বলবেন, আমাদের আসল জায়গাগুলি কোথায়। ভারতকে কেন ভয় পায় জানি না। দেখেন ভাই, 3টা ক্যাম্প নিয়ে গেছে মণিপুরি গেরিলা, হেলিকপ্টার সহ, এর মধ্যে আরেকটা ফাইটার প্লেন হারিয়ে গেছে মণিপুরে। এই জাতির ভয় পাওয়ার কি আছে আমি জানি না। জাতিকে উজ্জীবিত করতে হবে। আমাদের আছে আবু সাইদ, আমাদের 7জন বীরশ্রেষ্ঠ, খুব গর্বের, অসীম, বলতেছিল পানি পানি, মৃত্যু ভয় উপেক্ষা করে। আমাদের মারাও বেশ সাহসী, আমার নিজ চোখে থেকে মারাও বেশ সাহসী। এখন ভয় কার কিছু নাই। বিএনপি ভুল পথে যাবে, আমাদের জনগণ রুখে দেবে ইনশাআল্লাহ। হাসিন ভাই, আপনি আপনি একটা কথা বলছেন যে আমরা রিজওয়ানার কাছে কৃতজ্ঞ যে রিজওয়ানা সত্য কথাটা বলছে। আপনার কথাটা আমি শুনলাম, কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে আসবো, কিন্তু আমি জিয়া ভাইয়ের একটা মতামত চাচ্ছি এটার উপরে। জিয়া ভাই, প্রশ্ন জি। দুইটা। আমরা অন্তর্বর্তীকালীন এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা অ্যাটলিস্ট একজন শিক্ষিত, যোগ্য, জ্ঞানী, গুণী, দেশপ্রেমিক মানুষকে খুঁজি যে ভুয়া রাজনীতিবিদরা যা ভুল করছে এইটাকে শোধরাইয়া একটা সঠিক রাস্তায় আনবে। তাইলে আমরা এই অন্তর্বর্তীকালীন এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে এক উৎকৃষ্টকে আনলাম, নিঃসন্দেহে লেখাপড়া করা। সে এসে এখন দেখা গেছে আমরা ভণ্ডামি জানি এবং ভণ্ডামির চরম পর্যন্ত পৌঁছতে পারি। তাহলে ভবিষ্যতে এই সুশীল, এই শিক্ষিত, এই সচেতন, অভিজ্ঞ এসবকে আর এনে বাংলাদেশে ইলেকশন করার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করার, অন্তর্বর্তীকালীন গঠন করার মতো আর কেউ থাকলো? জিয়া ভাই?
প্রথম কথা হচ্ছে কি আসলে না আমরা অনেকগুলি জিনিস আমি বলবো যে যারা আমরা এখন কথা বলছি এই সমস্ত ব্যাপার নিয়ে এই যে কথা হচ্ছে যে একটু আগে ব্রিগেডিয়ার হাসিন বললেন যে বিক্রম মিশ্রি কি এই যে ইয়েকে নিয়ে প্রণয় ভার্মাকে নিয়ে ইফতার করছি, এটা দেখতে এটা কি উনি কি ভুল করছেন কিনা। আসলে কিন্তু কেউ ভুল করছে না। এটা যদি কেউ বলে যে আমরা কিন্তু যদি ভাবি যে এনারা ভুল করছে, নো, দে আর নট ডুইং মিস্টেক, দে আর ডুইং ইট ডেলিবারেটলি। খুবই ইচ্ছাকৃতভাবে করছে, এটাকে ভুল ভাবার কোনো কারণ নেই। এবং আমি খুব দেখি যে আপনার যারা কমেন্টে আছে তাদেরকে অনেকে বলছে যে আমরা তারেক জিয়াকে দেশপ্রেমিক ভাবছি, এই সেই। অসম্ভব ভাই। একটা দেশ নায়ক যদি দেশপ্রেমিক হয় এবং সে যদি জানে যে আমার আশেপাশে যারা আছে তারা আমাকে ভুল পথে পরিচালিত করছে, হি শুড নট টেক মোর দ্যান এ মিনিট টু ডিসাইড, জাস্ট কিক দেম আউট, জাস্ট কিক দেম আউট। ওনার যদি আত্ম উপলব্ধি থাকে যে এই দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ পছন্দ করে না, মাখামাখি পছন্দ করে না, অনৈতিক সুবিধা দেওয়া পছন্দ করে না, যেটুকু তার প্রাপ্য ততটুকুই তাকে দিতে হবে। আমি আপনার এই যে সাবজেক্ট দিকে আমি আজকে খেয়াল করলাম যে আমরা প্রতি বছরে ভারতের সাথে যে আমরা বাণিজ্য আমরা করি, যে আমরা ট্রেড করি, সেই ট্রেড ইমব্যালেন্স হলো অ্যাভারেজে $8 বিলিয়ন। প্রতি বছর আমরা 9 বিলিয়ন ডলার ভারত থেকে আনি আর আমরা রপ্তানি করি $1 বিলিয়ন। তাহলে এবং ভারত কিন্তু আমাদেরকে এই অভিনয়টা গত দীর্ঘ 10-15 বছর ধরে করে গেছে। তারা একটা বিরাট লিস্ট দিবে যে আমরা তোমাদের দেশ থেকে সব আমদানি করতে রাজি আছি, এবং এমন লিস্ট ধরায় দিবে সেই জিনিস আমি তৈরি করি না। আমি যে জিনিসটা তৈরি করি সেটা কিন্তু তার লিস্টে নাই। আমি যা রপ্তানি করতে পারবো সেটা কিন্তু তার লিস্টে নাই। আমি যা তৈরি করি না ওই লিস্টটা আমাকে ধরায় দেয়, তুমি পারলে এগুলি আমারে দাও, আমি কিনবো তোমার কাছ থেকে। এটা হলো এক ধরনের, দিস ইজ কল্ড এটাকে অমিশন বলা যায় না। মানে আমি বলবো যে একটা হলো ভুল করে করা, যেটা সেটার ইংরেজির ডেফিনেশন হলো সেটা হলো অমিশন, ভুলে হয়ে গেছে। আর একটা কমিশন মানে হলো আমি ইচ্ছাকৃতভাবে করছি। ভারত যে লিস্টটা আমাদেরকে দিয়েছে এটা ইচ্ছাকৃতভাবে দিয়েছে, কারণ তারা এই ব্যালেন্স অফ পেমেন্টটা কমাইতে চায় না। জিয়া ভাই, আমি ওখানে যাচ্ছি। আমি আপনাকে ওইখানে যাওয়ার আগে আপনাকে এই আপনি যাওয়ার আগে আমি দুইটা বিষয় আপনি এর আগে তুলেছিলেন, সেটা হলো ওই মেরিনের একটা আপনি ক্লিপ দেখিয়েছিলেন। ওই সময় কিন্তু আমার খুব চোখটা ভিজে গেছে। কারণ আমি কেন ভিজেছে, নট বিকজ অফ দ্য মেরিন, বিকজ তার দেশপ্রেম দেখে। সে তার দেশপ্রেম দেখে, দেশপ্রেমের জন্য সে কি করছে, সে একটা ভেটারেন, কিন্তু সে কিন্তু একটা রিটায়ার্ড মেরিন। আমার আরেকটা কি বলে আপনার ইমোশনাল সাইড হলো, আমি 1 বছর মেরিনদের সাথে ট্রেনিং করেছি আমেরিকাতে, এবং আমি এদেরকে দেখেছি যে এদের কমিটমেন্টটা কেমন। আমেরিকার সোলজারদের কমিটমেন্ট ফর দি কান্ট্রি ইজ আনকোয়েশ্চেনেবল। এই জন্যই কিন্তু আমেরিকার মানুষ, আমেরিকান রাজনীতিবিদরা এদেরকে এত সম্মান করে। কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের কিন্তু প্রতিবাদ জানানোর যে ভাষা, সেই ভাষা তো একটা আমরা কেড়েই নিয়েছি। আর যারা যারা আমি বলবো যে যারা ইমোশনাল এক্সপ্রেশন করে থাকে তাদেরকে হেভি পেনাল্টি ক্যারি করতে হয়। তো যার কারণে এবং এই যে একটা অফিসার বা একটা সোলজারের যে দেশের জন্য, তার কমরেডের জন্য তার প্রতি যে অবিচার হয়েছে সেটার জন্য সে যখন তার প্রতিবাদ জানায়, এই প্রতিবাদের বিনিময়ে যে পরিমাণ ভৎসনা তাকে পেতে হয়, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত সে হয়, সে আর তাকে আর মানে তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আমাদের সামনে বহুত হাসিন হিমসেলফ ইজ অ্যান এক্সাম্পল। ব্রিগেডিয়ার হাসিন নিজেই একটা উদাহরণ, এরকম জাহিদ একটা উদাহরণ যে তাকে আমরা হারিয়েছি, জিয়াদ একটা উদাহরণ, মেজর মহসিন একটা উদাহরণ। এরকম হাজারো আমরা খুব ব্রিলিয়েন্ট অফিসারদেরকে বিনা কারণে তাদের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। একটাই কারণ, সেটা হলো সরকার কেন ঠিক সময় মতো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। প্রতিবাদ যে হয় নাই তা কিন্তু না। আপনি নিশ্চয়ই দেখছেন যে প্রাইম মিনিস্টারের সামনে যে প্রতিবাদ হয়েছে, সে প্রতিবাদটা কিন্তু আমার দেখা ওয়ান অফ দি মোস্ট
আউটবাস্ট আর কি, যে অফিসারদের যে আউটবাস্ট, সে আউটবাস্টটা হচ্ছে দেখার মতো। এটা আমি নিজে দেখেছি চোখে, আমি হাজির ছিলাম তখন। তো সুতরাং আমি বলবো যে প্রতিবাদ যে হয় তাই না, কিন্তু তাদের এই দেশপ্রেমটাকে কিন্তু কেউ মূল্য দেয় না। আমাদের এই এই সমস্ত অফিসারদের দেশপ্রেম, তাদের প্রতিবাদকে কেউ মূল্য দেয় না। আমরা একটা জিনিস আমি সবসময় বলি যে নিজেরা যদি নিজেদেরকে শুধরাতে পারি তাহলে সেটাই হবে দ্য বেস্ট সলিউশন। কিন্তু আপনি যখন শুধরানোর কথা বলবেন তখন আপনিই হয়ে যাচ্ছেন শত্রু। আপনি আমি যদি এখন আপনি যদি জিয়া ভাই, বিএনপিকে যদি শুধরাইতে আমি বলেন, বুঝলাম। দেখবেন যে ওকে, আপনাকে এখন বলছে আপনি অমুকের দালাল তমুকের দালাল, আপনাকে আচ্ছা, রাজাকার বানায় দিবে। ট্রু। সমস্যাটা হলো কিন্তু দেশের স্বার্থে আমি রাজাকার হইতে রাজি আছি। আমি বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য আমাকে যদি কেউ রাজাকার বলে, আই উইল অ্যাকসেপ্ট ইট, বাট আই উইল স্টিল স্ট্যান্ড ফর বাংলাদেশ। ওকে জিয়া ভাই, আমার প্রশ্নটা ছিল এই, আমরা আপনাকে পিক করলাম, আমরা জানলাম যে আপনি শিক্ষিত, আমরা জানলাম আপনি অভিজ্ঞ, আমরা জানলাম আপনি দেশপ্রেমিক, এই জন্য আপনাকে আমরা উপদেষ্টা মন্ডলীতে বসাইলাম ফ্রি, ফেয়ার এন্ড পার্টিসিপেটরি একটা ইলেকশন উপহার দেওয়ার জন্য। এখন ইলেকশনের পরে ভুয়া ইলেকশন কইরা এখন আপনার এত বড় ঔদ্ধত্য, আপনি এখন লোকজনের সামনে এসে বলছে, দেখছেন আমি তো জামাতে বসতে দেই নাই। তো এরপরে শিক্ষিত অভিজ্ঞ দেশপ্রেমিক এই জনগোষ্ঠী, এই সব জাতি, নান্দির ঘরের বান্দি, এদের মতো লোকজনদের উপরে মানুষের আস্থা কি আর থাকবে? আর থাকলো আমরা যে বারবার বলি শিক্ষিত অশিক্ষিত, জিয়া ভাই। বাংলাদেশে আসলে আপনার কথাটা সত্যি। বাংলাদেশে কিন্তু আমি সেদিনও বলেছিলাম যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের যদি সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে তাহলে আমাদের এই শিক্ষিত গোষ্ঠী করেছে, এই বুদ্ধিজীবীরা করেছে, যাদের উপরে মানুষ আস্থা রাখে। দেখেন, আপনি একটা গ্রামে যদি একজন লোক শিক্ষিত থাকে, সবাই কিন্তু তাকে বলে যে আপনি শিক্ষিত, আপনি ভালো জানেন, আপনি যা বলবেন আমরা তাই মেনে চলবো। তার মানে কি, সে আপনার উপরে কিন্তু একটা ট্রাস্ট দিল, একটা আস্থা দিল, বিশ্বাস দিল। আপনি কি করলেন? সেই বিশ্বাসের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। আপনি তো ভাই মানুষ না, আপনি তো অমানুষ। এই যে উপদেষ্টা পরিষদ, তারা তারা কখনো নিজেদের দিকে নিজেকে প্রশ্ন করে নাই যে আমাকে কেন এই দেশের মানুষ এই দায়িত্বটা দিল, আমি কি আমার দায়িত্বটা ঠিকমতো পালন করছি? তাকে দেওয়া হয়েছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে। আমার দেশের মানুষ যদি, আমি যদি একটা ছাগলকে নির্বাচিত করতে চাই, তুমি কে আমাকে বাধা দেওয়ার? আমরা ইচ্ছা হয়েছে সবাই একটা ছাগলকে না, বানাবো এখন আমাদের সে যদি বলে আমি সুশীল, আমি চেতনাবাজ, আমি এই কথাটা বললাম, যে আশ্বস্ত করলো সাংবাদিকদের, দেখলেন আগো আমরা জিততে দেই নাই, দেখলেন তাদেরকে আমরা সাপ্রেস করতে পারছি, এটাকে কি আপনি ঔদ্ধত্য বলবেন, না নীতিহীনতা বলবেন, না ইডিওসি বলবেন জিয়া ভাই? ভাই এটা আমরা হলো বেইমানি, ভদ্রভাবে কথা জাতির বল। সাথে। এটা হলো সাধারণ মানুষের বিশ্বাসের সাথে বেইমানি করেছে। এটা একটা ওকে, বিশ্বাসঘাতকতা করেছে সে। আমি এই ওকে, আর সমস্ত দেশের দ্রোহী, এই সমস্ত দেশের শিক্ষিত দ্রোহী, দেশের দ্রোহী। বিশ্বাসঘাতকদের শিক্ষিত বিশ্বাসঘাতকদের বিচার, এটা শুধুমাত্র ভৎসনা করলে চলবে না, এদের বিচার করা উচিত যে কেন তারা এই বেইমানিটা, বিশ্বাসঘাতকতাটা করলো তাদের জিয়া দায়িত্বের ভাই, সাথে। জিয়া ভাই, আমি তো এমনি দেশদ্রোহী। আমি যদি আজকের আপনাদের দুইজনের সামনে বলি, দর্শকরা, এখানে অনেক দর্শকরা আমার কথা শুনতেছে, এই সৈয়দা রিজওয়ানা হাসানের রাস্তাঘাটে কেউ যদি দেখেন আর জুতা দিয়ে একটা বাড়ি দেন, আমি ওই একটা বাড়ির জন্য আপনাকে 1,00,000 টাকা পুরস্কার দেব। আমি যদি এই কথাটা বলি, এবং আমি মন থেকে কইতেছি, 1,00,000 না, যান আমি 2,00,000 দেব। এই রিজওয়ানার দেখলে যদি জুতা দিয়া বাড়ি দিয়ে দেয়, এটা যদি কেউ বাড়িটা দেয়, এটা কি অন্যায় হবে হাসিন ভাই? ভাই অন্যায় না, আমি সুযোগ পেলে আমি এটা ছেড়ে দিব। তার হাতে কথা আছে। হাদি বিচার নিয়া যখন বাজার উত্তপ্ত, এই রেজাওনা এসে বলছে আমাদের হাদি চত্বরে, অর্থাৎ শাহবাগ চত্বরে, যে সব ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, 7 দিনের মধ্যে বিচার হয়ে যাবে। আসলে এই ব্যক্তি, আমি মনে করি এখন এই মহিলা এই অপকর্মের সাথে জড়িত, হাদি হত্যার সাথে জড়িত, তাকে এই মামলাও অন্তর্ভুক্ত করতে হবে। আর এই আসলে মহিলা দেশদ্রোহী। অ্যাপয়েন্টেড ভাই। জিয়া ভাই এবং হাসিন ভাই, আপনাদেরকে একটা কথা মনে করাইয়া দেই। ভাই 1 সেকেন্ড, কোর্টের থেকে আমার একটা কল আসছে, আমাকে 1 সেকেন্ড সময় দিবেন।
ওকে, তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, জিয়া ভাই এবং হাসিন ভাই, হাসিন ভাই বলছে যে উনি হাদি হত্যার বিচারে উনি এই কাজটা করছে। হাসিন ভাই, দিস ইন্ডিভিজুয়াল ওয়াজ বিং পিকড আপ বাই ওয়াকার, শি গট ব্লেসড বাই ওয়াকার। এখন এই মহিলা যদি বলে যে হাদি হত্যার বিচার সব ব্যবস্থা হয়েছে, যেখানে নূরের গায়ে হাত তোলার পরে তার গায়ে যে হাত তুলছে ওই ব্যক্তির বিষয় নিয়ে যখন আইন মন্ত্রণালয়তে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়তে কথাবার্তা হয়েছে, ওই মিটিং এ রেজওয়ানা ছিল, যদিও তার পোর্টফোলিও ওখানে থাকা অ্যালাউ করে না, কিন্তু তারপরেও ছিল। এক, দুই, জিয়া ভাই এবং হাসিন ভাই, আপনাদেরকে আমি বলি, আপনার মনে আছে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সাথে সাথে বলছিল আমেরিকা থেকে এত মিলিয়ন ডলার বাংলাদেশে গেছিল, 1 মিলিয়ন না 1.5 মিলিয়ন কত একটা টাকা গেছিল, কিন্তু টাকাটা নিছে এটা খুঁজা পায় না, টাকাটা নিছে কে এটা কিন্তু খুঁজা পায় না। জিয়া ভাই পাইছিল, আমি জানি কি জানেন আপনারা পাইছেন কিনা, এই সৈয়দা রিজওয়ানা হাসানের নট ফর প্রফিট অর্গানাইজেশন এই টাকাটা নিছিল বাংলাদেশে ভুয়া বানোয়াট কাজ করার জন্য, আমেরিকার কাছ থেকে ধান্দালি করে এই টাকাটা এই বেটি নিছে। এই বেটি, প্রথম কথা হইতেছে চরিত্রহীন একটা উচ্ছিষ্ট, যে কিসিং বুথ খুলছিল লন্ডনে। ভাই আমি যোগ কইরা কইতেছি না, এই বেটিরে ছোট করার জন্য কইতেছি না, কিসিং বুথ সুমার জন্য বুথ খুলছিল এই বেটি, এবং আকাম কুকুম যা করছে, আমেরিকার টাকা মাইরা খাইছে, নট ফর প্রফিট কইরা বিদেশিদের টাকা আইনা মাইরা খাইছে। এখন আপনাদের কাছ থেকে উপদেষ্টা থাকাকালীন বহু ঘুষের আর সম্পর্কে বহু ঘুষ খাইছে, এমন বহু চিল্লাচিল্লি আছে। এখন আপনাদের সব চিল্লাচিল্লির পাশায় আঙ্গুল দিয়া সে এখন কইতেছে, দেখছো নির্বাচনটারেও আমরা জগা খিচুড়ি বানায় দিছি, জামাতকে আমরা ক্ষমতা আইতে দেই নাই। তো ভবিষ্যতে কি বিশ্বাস করার মতো আমাদের আর কেউ থাকবে কর্নেল হাসিন? আসলে আমরা ভুল করছি। প্রথম থেকে আমরা সন্দেহ করতেছিলাম এই কিছু লোক ছিল যারা ওয়াকারের। ওয়াকার তো চাইবেই আওয়ামী লীগকে আনতে, ভারতকে সাহায্য করতে। এর মধ্যে দেখেন কিছু সত্য কথা বেরিয়ে যায়। যেন ওয়াকার যখন ফজলে আলী আকবরের সাথে কথা বলতেছিলেন, ভারতীয় সেনাপ্রধান লাইনে আছে। আচ্ছা, কতটা আহাম্মক হইলে ওই শব্দটা ভারতীয় সেনাপ্রধানের টেলিফোনে লাইনে আছে, কথাটা বলা দরকার আছে? বলতে পারতো অন্য কর। এদের আপার চেম্বারও কিছু নাই, মনের মধ্যে কিছু নাই। এরা আপাত মস্তক শালা ভারতীয়। হাসিন ভাই, আমি এদের জন্য আপনাদেরকে আগে হাসিন ভাই আপনারা আমি একসময় জিজ্ঞাসা করছিলাম ভাই, কর্নেল টু ব্রিগেডিয়ার বা প্রত্যেকটা স্টেপে ক্যাপ্টেন টু মেজর, মেজর টু লেফটেন্যান্ট কর্নেল, প্রমোশনের আগে আপনাদের ই করা হয়, ফিজিক্যাল টেস্ট করা হয়, মেন্টাল টেস্ট করা হয়, এগুলো করা হয়। ওয়াকার তো ফিজিক্যালি ফিট ছিল না প্রমোশনের জন্য, তারা এই পর্যন্ত আনছে কেমনে? আপনি আজকাল কইতেছেন তার উপরেও কিছু নাই মাথায়ও কিছু নাই, ওরে বানাইছি তো এই জন্য যে ওর উপরে কিছু নাই মাথায় কিছু নাই। এখন আপনি এই কথা বললে লাভ আছে? ওরে বানাইছে এই জন্য একটা গেটটি দরকার, একটা গেটিস বসায় দিছে। আজকে আমি আমার কথাটা একটা জায়গায়, জানেন ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে এই যে আছে না আবার ওই যে তত্ত্বাবধায়ক সরকার তো আসবে 4 বছর পরে, একটা কথা আপনি মনে রাখেন, উপদেষ্টারা জুতার বাড়ি খাবে। এই রিজওয়ানা, সৈয়দা রিজওয়ানা হাসানের মতো বেডিরে কইব তুই চাপড় উঠা, দেখি তোর প্যান্টির কালার কি, তুই মাগি তুই তো এখান থেকে বাইরে যাই কইবি যে একটা ভুয়া ইলেকশন করছি। এটা যদি জনগণ বলে তখন কিন্তু অন্যায় হবে হাসিন ভাই? অন্যায় তো হবে না, এতদিন যান কেন ভাই? 4 বছর আপনি খালি রমজানটা পার হতে দেন। যে সমস্যাগুলি রয়েছে এগুলি তো সমাধানে আসতে হবে। আপনার জুলাই বিপ্লবকে সম্মান করতে হবে। তারপরে রেজাউন অ্যাড্রেস, আমি জানি না কি হবে, কিভাবে সামাল দিবে এবং কি করণীয় উচিত। এরপর বিডিআর ইস্যুটা ওপেন আপ করতে হবে। এটা কিন্তু স্বাধীন কমিশনের রিপোর্ট, ওখানে পরিষ্কার বলা আছে কারা অপরাধী, এদেরকে আইনের আওতায় বিচার শুরু করতে হবে। তো অনেক ওকে, পেন্ডিং ইস্যু। ওকে, একটা কথা এবার অপ্রাসঙ্গিক না প্রাসঙ্গিক, জিয়া ভাই আপনাকে জিজ্ঞাসা করব, আপনি একটা রাডার দেখেন, আমেরিকান একটা রাডার কাতারে। সো এই কাতারে যে আমেরিকান রাডারটা বসাইছিল, এই রাডারটা বসাইয়া তারা পুরা গালফ স্টেটে মুসলমান দেশগুলো কোথায় কি করতেছে তাদেরকে দেখতো।
ইরান কি করতেছে, ইরাক কি করতেছে, সবাইকে কি করতেছে। তো এখন ইরানি যোদ্ধারা তারা সিদ্ধান্ত নিছে রাডারটার উপরে পেশাব করে দিবে, তারা পেশাব করে দিচ্ছে, এটাও বাংলাদেশে। তো আমরা বাংলাদেশিরা লেফট রাইট করব, ইউনিফর্ম পরব, আমরা বলবো আমরা সশস্ত্র বাহিনী, আমরা মেজর জেনারেল, আমরা বাল জেনারেল, আমরা হেড জেনারেল, আমরা কোন বালের জেনারেল আর সশস্ত্র বাহিনী বলতেছি যে আমার দেশের সশস্ত্র বাহিনীর ওয়াটারের নুনু কতটুকু লম্বা আর কতটুকু ছোট এইটা মাপার জন্য রাডার বসায় গেছে। হাসিন ভাই, মানে ভাই, আল্লাহ অশেষ রহমত, এটা তো ভারতের অংশই করে নিত আর কয়দিন পরে। সংসদে বলতো এত বাজেট খরচ করার কি দরকার, আমরা দেশকে উন্নয়ন করি, সেনাবাহিনীর পিছনে এত খরচ করার দরকার নাই, আমরা কৃষিতে উন্নয়ন করি, জনগণের জন্য উন্নয়ন করি, আমরা আগে স্বয়ংসম্পূর্ণ হই, আপাতত আমরা ভারতের সাথে থাকি। সবাই বলতো এক বাক্যে হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত, আল্লাহ বাঁচাইছে। আমাদের যে সংসদ ভবন, হ্যাঁ বলেন পরে সবাই চিৎকার দিবে হ্যাঁ, এমন হয়ে যেত। কোথাকার মইনু আহমেদ বলে বসতো ভারতের সেনাবাহিনী আক্রমণ করবে, আরে আক্রমণ করতে চাইলে আক্রমণ করা সম্ভব, আর এটা বিশ্বাস করলো। আমি মনে করি এখন আমরা কথা বলতে পারতেছি ভাই, এটা বিশাল বিশাল একটা ব্যাপার। এই আবু সাইদের কাছে আমি সেলুট, কথা বলতে পারতেছি চিৎকার দিয়া, যে কোনো জায়গায়, এই মেট্রো স্টেশন বলেন, বাইরে বলেন, বলতে পারতেছি। এটা আমার সবাই, এটা আমি মনে করি সবাই এখন বলে কথা, নিঃসন্দেহে বলে, নির্ভয়ে বলে। এটা দিন দিন বাড়বে, ভেরি ডিফিকাল্ট হয়ে পড়বে। এই যে যা দেখালেন ছবি টবি, আমরা খোঁজ খবর নেই, ইনশাল্লাহ আমরা এগুলি সেলিব্রেট করবো ইনশাল্লাহ। ওকে জিয়া ভাই, কাতারে রাডার বসাইছে, ওই রাডার কিন্তু কাতারিরা ভাঙ্গে নাই, অন্য কেউ এসে ভাঙ্গা দিতে হইছে। আর আমাদের দেশে এই যে রাডার গুলা বসাইছে, এই রাডার কি অন্য কেউ আইসা ভাঙবে আপনার মনে হয়? নাকি আমাদের ভাঙ্গার মতো কোমরে তাকত আছে? না অলরেডি ডায়াবেটিক্স দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ধ্বজভঙ্গ হইছে? কোনটা? না, ব্যাপারটা হলো কি যে এই রাডারটা কিন্তু ইন্ডিয়ান রাডার না। এটা যেটা করেছে যে যে রাডারটা কিন্তু আমাদের, কিন্তু ওরা এগ্রিমেন্ট করেছে যে দে উড লাইক টু গেট দ্য ডেটা ফ্রম দিস রাডার। আপনি ডেটাটা ডিসকানেক্ট করে দেন, ডেটাটা আপনি ডিনাই করেন, তাহলেই তো আমাদের কাজে, বিকজ রাডার তো আমাদের দরকার আছে, রাডার তো আমাদের পয়সায় লাগানো হয়েছে। জিয়া ভাই, একটা জিনিসের ইনফরমেশনটাই আমি চাচ্ছি আমি আর আপনি এক পেজে আসি। হায়দ্রাবাদ হাউসে যেই রাডারের চুক্তিটা হয়েছে, যেখানে ওয়াকার বসা ছিল, ইন্ডিয়ান ফাইন্যান্সে, ইন্ডিয়ান টেকনোলজিতে রাডার বসানো হবে এবং ওই রাডার গুলোই বসানো হয়েছে ভাই। আপনি যদি চান আমি আর্টিকেলটা পাঠিয়ে দেব। আমাদের রাডারের দরকার আছে। যখন এই প্রস্তাব আসছে তখন বাংলাদেশ থেকে বলা হয়েছে এই রাডার গুলোতে তো আমাদের সভরেন্টি নষ্ট হবে, আমাদের প্রাইভেসি নষ্ট হবে। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা যদি অন্য কোন শক্তির দ্বারা আক্রান্ত হই তাইলে আমাদেরও এই রাডারের দরকার আছে। এইটা নিয়ে দুইজনের ভাই, এইটা নিয়ে দুইজন অফিসার অবজেকশন দিছিল এবং দুইজন অফিসারের একজনকে মেরে ফেলা হয়েছে। আর একজন সচিব ছিল, প্রতিরক্ষা সচিব, হাসিনার পা চাটা, সেও গ্যাং করতেছিল, সিভিলিয়ান, তাকেও মাইরা ফেলাই নিয়ে হয়েছে। আপনি যেটা বলছেন আমাদেরও রাডার দরকার, আমাদের রাডার দরকার কিসের জন্য? ভারতকে ওয়াচ করার জন্য। আমাদের কি রাডার দরকার অন্য কেউ থাইল্যান্ড, সিঙ্গাপুর বা ব্যাংকক আর চায়না কোন জায়গায় কি করবে এটা দেখার জন্য, না ইন্ডিয়ারে ওয়াচ করার জন্য? না, রাডার তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে আপনার তাহলে আপনি দেখেন তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা ইজ নট উইথ সশস্ত্র বাহিনী, সমস্যাটা হচ্ছে উইথ দি গভর্নমেন্ট। গভর্নমেন্টের অ্যাটিটিউড। গভর্নমেন্ট যদি নিজেই সারেন্ডার করে তাহলে আপনি তো মিলিটারি ক্যান, হোয়াট মিলিটারি ক্যান ডু? মিলিটারি জিয়া ভাই স্টপ, জিয়া ভাই বেয়াদবি নিয়েন না, ওইখানেই আপনি থামেন। না জিয়া স্যার, জিয়া স্যার, না, না, আমি আজকে আমি কইটি বলি। জিয়া স্যার, আপনি তো জানেন বিডিআর কমিশন কি হয়েছে। এই যে অধ্যাপক শরীফ না থাকলে, পুলিশের আইজিপি আকবর না থাকলে, আরেকজন আছে, তিনজন না থাকলে এই কমিশনটা হইতো যেভাবে আমরা পাইছি। আমরা সমস্যা তো আমাদের অফিসাররা দিয়েছে।
মানে সবকিছু বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে। হাসিন ভাই, ইনক্লুডিং ভাই, ইনক্লুডিং যারা ফজলে আকবর, সরি এলএম ফজলু, উনিও চান না এটা এমন কিছু হোক, বাধ্য হয়েছে করতে। এখন আমাদের ভূমিকা হবে সরকারকে বাধ্য করা এন্টি ইন্ডিয়ান হইতে। ওকে এটাই আমাদের কাজ, এই আমাদের মিশন। ওকে, হাসিন ভাই এবং জিয়া ভাই, আমি আপনাকে থামাইছি অন্য একটা কারণে। হাসিনা যখন হায়দ্রাবাদ হাউসে যাইতেছিল, তখন সেনাপ্রধান, প্রতিরক্ষা সচিব তারেক সিদ্দিকী এবং আরো 2জন জেনারেলকে সাথে নিয়ে গেছে, এবং যাওয়ার আগে গণভবনে তাদেরকে ব্রিফ করছে যে তোমরা বেশি তর্ক করতে যাবে না ওইখানে, তোমাদের যদি নর্মাল। ও বাই দ্য ওয়ে, একজন এমপি ছিল, ওই এমপির নাম এই মুহূর্তে আমি বলবো না, লোকটার উঠে মেরে ফেলাইবো। এবং একটা কথা হাসিন ভাই এবং জিয়া ভাই, ওই মিটিংটায় যে এমপির কথা বলতেছি আপনি শুনলে কিন্তু অবাক হবেন, সে কিন্তু আওয়ামী লীগের এমপি। আওয়ামী লীগের এমপি হায়দ্রাবাদ হাউসে হাসিনার সামনে বসে বলছে না, এটা এই ধরনের এই চুক্তি আপনি এখানে করতে পারেন না আপা, এই ধরনের চুক্তি করলে আমাদের আর কিছু থাকে না আপা। আপনি কি জানেন ওই ব্যাটারে হাসিনা বগলে লয়ে লয়ে হাঁটতো। ওই মিটিং এর পরে ওই ব্যাটারে বগলে নেওয়া তো দূরে থাক, এসএসএফ আর আশেপাশে বলে দিছে ওর জন্য গণভবনের সাইড পাশে আর পাড়া দিতে না পারে। সো যেটা বলছে, গভর্নমেন্ট যখন সারেন্ডার করে, গভর্নমেন্টের প্রোটোকল কি ভাই? গভর্নমেন্ট এই রাডারের কি বুঝে আমার একটু কন্ত? মোদির মতো হারামজাদা আর হাসিনার মতো মাগি এই রাডার নিয়ে কি বুঝে? যদি আপনি এফেক্টিভ একটা গভর্নমেন্টের কথা জিয়া ভাই বলেন, তাইলে ধরেন ফর এক্সাম্পল একজন তারেক রহমান আপনারে ডাকলো যে জেনারেল জিয়া, আমরা এখানে রাডারটা এখানে বসাবো, এটার উপরে আপনি আমাকে একটু ব্রিফ করেন, এটা দেশের জন্য অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি। আপনি তাকে কাউন্সেলিং করবেন, আপনি বলবেন যে প্রাইম মিনিস্টার এখানে আনলে আমাদের রিস্ক এইটা, আমাদের অ্যাডভান্টেজ এইটা। সার্বিক অর্থে বিবেচনা করলে এই রাডার বসাইলে ইন্ডিয়া যদি ডাটা নেয় এখান থেকে, then we don't have any privacy, we are not going to have any security against India, we cannot take any measure against India because India will data before us, তারা এটার উপরে অ্যানালিসিস করে আমাদের উপরে অ্যাটাক করবে। এই অ্যাডভাইসটা আপনি প্রাইম মিনিস্টারকে করবেন। এখন এই অ্যাডভাইসের বদলে আপনি পাশে বসে বসে যদি মোরগের রান চাবান আর কোন আমি তো এখন ব্রিগেডিয়ার, আমি একসময় আর্মি চিফ হব, এটা নিয়ে আমার প্রতিবাদের দরকার নাই, এবং পরবর্তী সময়ে ধ্বজভঙ্গ ওয়াকারের মতো এক হারামজাদার আইন না সেনাপ্রধান বানায় দেয়, যে দাদা ও হায়দ্রাবাদ হাউসে হাসিনার পাশে বসা ছিল। তো আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা কথা বলি এটা ব্যাপারে, এই 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 সুযোগটা আমি নিতে চাই। সেটা হচ্ছে যে আপনার জানা আছে কিনা জানি না, আমি এটা 2-3 দিন আগে আমি মাইকেল হাডসন নামে একজন ইকোনমিস্ট, উনি হলেন ইউনিভার্সিটি অফ মিজৌরি অ্যাট ক্যানসাস সিটি। এই ভদ্রলোক ছিলেন চেজ ম্যানহাটন কোম্পানির, হি ওয়াজ দি স্পেশালিস্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট অন অয়েল ইন্ডাস্ট্রি। তার এবং এটা চাকরি করতেন উনি 1974 এবং তখনই এই ওয়াশিংটনে যে মিডল ইস্টের যে তেল উৎপাদনকারী দেশ, তারা তাদের এটা সেই তেল ক্ষেত্র সরকারি হোক আর বেসরকারি হোক বা কোনো প্রাইভেট কোম্পানির হোক, ইট ডাজন্ট ম্যাটার টু দেম। তাদের কন্ডিশন ছিল যে তুমি তেলের টাকা সব আমেরিকান ব্যাংকের মাধ্যমে রিসাইকেল করবা, অর্থাৎ তোমার তেলের থেকে যে টাকা পাবা সেটার ইনভেস্টমেন্ট হবে ইউএস ইকোনমিতে, ব্যাংকে হবে, শেয়ারে হবে, ট্রেজারি হবে, বন্ডে হবে, সব জায়গায়। এবং তুমি এটাই হলো কন্ডিশন ছিল, তুমি যার কাছে তেল বিক্রি করো না করো। তো এটা কিন্তু কন্টিনিউ করেছে টিল সে 2000 ট্রাম্প আসার আগে পর্যন্ত। তো রিসেন্টলি হলো কি, যে যখন ব্রিক তৈরি হলো, ব্রিক হওয়ার পরে একটা চারিদিকে কিন্তু একটা মানে তাদের ব্রিকের যে উদ্দেশ্য ছিল, তারা চাইছিল যে তারা আর ডলারের উপর ডিপেন্ড করতে চায় না, তারা তাদের নিজেদের কারেন্সিতে, তারা কোনো কমন কারেন্সিতে এখন যেতে চাচ্ছে না, কিন্তু নিজেদের কারেন্সিতে তারা ট্রেড করবে, যার ফলে ইউএস ব্যাংককে বাইপাস করে তারা এই কাজগুলি করবে। কিন্তু এটা করতে পারছিল না একটা কারণে, সেটা হলো সুইফটের কারণ। সুইফট ছাড়া তারা এখন ট্রানজেকশন করতে পারছিল না, যার জন্য কিন্তু এটা তারা করতে পারে না। এবার পরে কিন্তু তারা সুইফটের একটা অল্টারনেটিভ তারা ক্রিয়েট করেছে, এমন এখন কিন্তু ট্রেডিং গুলি করছে তারাই। তো এইটার পরে 2025 সালের ডিসেম্বরে
National Security Council advised the president that আমরা এতদিন আমেরিকা এতদিন বলে এসেছে যে প্রত্যেকটা দেশ সার্বভৌম হওয়া উচিত এবং সেখানে একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করা উচিত। তাতে হবে কি, সেই দেশটা তার নিজের ভাগ্য তারা নিজেরাই ঠিক করতে পারবে। কিন্তু এইবারের ব্রিফিং এ তারা বলেছে যে আমরা যে কথাটা এতদিন বলে এসেছি এটা আমাদের জন্য একটা বিরাট বিপদের ক্ষেত্র তৈরি করেছে। এই দেশগুলি যদি সার্বভৌম হয় তাহলে তারা তাদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সিদ্ধান্তগুলি চলে যাচ্ছে আমেরিকার ইন্টারেস্টের বাইরে, অথবা আমেরিকার ইন্টারেস্টকে হার্ট করছে। তো তার এক্সাম্পল কি? এক্সাম্পল হলো যে ভেনেজুয়েলা যখন বলল যে তার তেল বিক্রি করবে এবং তারা ডলারের তেলটা বিক্রি করবে না, তারা বিক্রি করবে হচ্ছে যে চাইনিজ কারেন্সিতে অর্থাৎ র্যান্ডে বিক্রি করবে। ইরান তেল বিক্রি করা শুরু করলো রেসপেক্টিভ কান্ট্রিকে তাদের নিজস্ব কারেন্সিতে। এইটা যখন হলো তখন হলো কি যে তখন ইউএস গভর্নমেন্ট এই সিকিউরিটি কাউন্সিল বলল যে উই ক্যানট লেট ইট কন্টিনিউ ইন দিস ম্যানার। এটা যদি হয় তাহলে কিন্তু আমেরিকা উইল বি কর্নার্ড এবং আইসোলেট হয়ে যাবে। তো এখন কি করতে হবে? এখন আমাদের এই দেশগুলি যারা নাকি ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিতে চাচ্ছে, যারা সোভারেন ডিক্লেয়ার করছে, এই সোভারেনিটি ইজ এ সিকিউর থ্রেট টু আওয়ার সিকিউরিটি, threat to the security of our interest. তো আমরা উই ক্যানট অ্যালাউ দি নেশনস টু রিমেইন সভারেন, এবং যারা এই সভারেনিটি করবে এবং সভারেনিটি ইউজ করে যারা আমাদের এনিমির সাথে ট্রেড করবে, উই হ্যাভ টু ব্রিং দেম আন্ডার আওয়ার কন্ট্রোল সো দ্যাট দে আর নট অ্যালাউড টু ডু ট্রেড উইথ আওয়ার এনিমি অ্যাকর্ডিং টু দেয়ার উইশ। এবং সেটারই কিন্তু প্রথম অ্যাটেম্পটা ছিল ভেনেজুয়েলাকে তার প্রেসিডেন্টকে উঠায় নিয়ে চলে গিয়ে তারপরে তারা কি করলো, তারা তাদের ট্রেডটা অয়েল ট্রেডটা তাদের নিজেদের কন্ট্রোলে নিল এবং একইভাবে তারা এইটাই ইমপ্লিমেন্ট করছে তারা ইরানে। এখানে ইরানে ইমপ্লিমেন্ট করার দুইটা কারণ, একটা হচ্ছে মানে এই ওয়ারের মাধ্যমে দুইটা জিনিস তারা অর্জন করছে। একটা হচ্ছে তারা তাদের ইরানের সোভারেনিটিকে নিজের হাতে নিয়ে নিচ্ছে, আর দুই নম্বর হচ্ছে দে আর কন্ট্রোলিং দি অয়েল প্রোডাকশন অফ অয়েল এন্ড দ্য ট্রেড অফ অয়েল। তো উনি এই যে মাইকেল হাডসন যে ইকোনমিস্ট, তিনি বলছেন যে এই যুদ্ধটা, এই যে ইরানের এবারের যুদ্ধটা, এটা কিন্তু ইজ নট দি ওয়ার ফর এনি সিকিউরিটি থ্রেট, ইট ইজ দি থ্রেট টু দি ইউএস ইন্টারেস্ট। এবং এই দিস ওয়ার হি ইজ কলিং ইট টু বি এ ওয়ার ফর অয়েল। এবং উনি বলছেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার অলরেডি হ্যাজ স্টার্টেড। হাউ? হি হ্যাজ এক্সপ্লেইন হাউ। দেখো যে এই যুদ্ধটা মিলিটারি কনফ্লিক্ট ইজ বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান, আমেরিকা অ্যান্ড ইরান, হোয়ারএজ মিডল ইস্টের আরো ৬-৭টা দেশ অটোমেটিক্যালি ইনভলভ হয়ে গেছে। সৌদি আরব ইনভলভ হয়েছে, কাতার ইনভলভ হয়েছে, যদিও তারা রিয়াক্ট করছে না, বাট দে আর অলরেডি বিন এফেক্টেড। সেকেন্ড হচ্ছে হরমুজ যদি ক্লোজ করা হয়, the rest of the world will be affected. তখন কিন্তু everybody will get involved into this war. That's how he is calling that this third world war has already started. এবং with this war it has already started. এখন আমি আপনাকে বলি যে এখন আমি আমার পয়েন্টটা আনতেছি। সো ইন্ডিয়া চায় না যে বাংলাদেশ একটা সোভারেন স্টেট হিসেবে থাকুক এবং যে স্টেট তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, এবং দ্যাট ইজ দি হোল পয়েন্ট। That's the whole point, because India doesn't want us to be free from their jackal. এটাই হলো রিজন, ঠিক আছে? এই জন্যই তারা স্টেট পাওয়ারকে, এবং এই জন্য তারা মেনে নিতে পারছিল না যে হাসিনার কাছ থেকে হাসিনাকে যখন মানে তাড়িয়ে দেওয়া হলো, ইউনুসকে তারা বাগে আনতে পারছিল না, এবং তারা মনে করে ইউনুস ওয়াজ দি বিগেস্ট থ্রেট ফর দেয়ার ইন্টারেস্ট, এবং তারা ইউনুসের পরিবর্তে দে হ্যাভ ব্রট তারেক রহমান হু উইল সার্ভ দেয়ার ইন্টারেস্ট। এবং ইউ ক্যান সি যে 12ই ফেব্রুয়ারির পর থেকে যতগুলি অ্যাকশন হয়েছে, it is all indicating that he is going to serve the interest of India. জিয়া ভাই এবং হাসিন ভাই, আপনাদেরকে আমি একটা আর্টিকেল, আমি ইংরেজিতে পড়তেছি না, আমি এটাকে ট্রান্সলেট করছি, ট্রান্সলেশনটা আমি পড়তেছি। ওয়াল স্ট্রিট জার্নালের একটা আর্টিকেলে বলা হয়েছে ভারত থেকে ভারতে অনেক দেশে, আপনারা সবাই জানেন যে ক্যারিবিয়ানে কতগুলা দেশ আছে, তারা বলে তোমাদের নিজেদের দেশে যদি ট্যাক্স ফাঁকি দিতে চাও, অর্থাৎ ফাঁকি দিয়া কালো টাকা সাদা বানাইতে চাও, তাহলে টাকাটা আমাদের দেশে নিয়ে আসো। এখন ভারত থেকে কর
স্বর্গে বিপুল পরিমাণ মূলধনের স্থানান্তরের কথা বলা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি সম্পর্কিত প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে 2009 থেকে 2023 সময়কালে বার্ষিক $17 বিলিয়ন পর্যন্ত অবৈধভাবে স্থানান্তরিত হয়েছে এবং ব্যাংকিং ও ব্যবসায়ী খাতে দুর্নীতির কারণে মোট $234 বিলিয়ন ক্ষতি হয়েছে। আধিপত্যবাদী শক্তি ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ দুর্নীতিকে চাঙ্গা রেখে অর্থনৈতিকভাবে লাভবান হয়। এখন ভারত চায় না আমাদের সভারেন স্টেট থাকুক, কিন্তু আমাদের গোরখোদক আব্বাস, মির্জা ফাক, সালাউদ্দিন কথায় কথায় এবং মির্জাফর ওয়াকার কথায় কথায় বলে আমাদের সার্বভৌমত্ব বিক্রি করা যাবে না। লালমনিরহাটে চাইনিজ কোন কোম্পানিকে এনে এয়ারপোর্টটা ওপেন করা যাবে না। ওয়ারাস ভারতের রাডার বাংলাদেশে 13টা বসানো আছে। রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য রোহিঙ্গাদেরকে আরাকানে পাঠানোর জন্য একটা হিউম্যানিটেরিয়ান করিডোরের দরকার ছিল, আমরা ওইটা দেব না, কোন করিডোর হবে না। কে কইছে? মির্জাফর ওয়াকার কইছে, সালাউদ্দিন কইছে, আমির খসরু কইছে, গোরখোদক আব্বাস কইছে, মির্জা ফাক কইছে। কিন্তু এসব নান্দির ঘরের বান্দিরা একবারও বলে নাই যে ভারতের কাছে অ্যাজ অফ নাও টোটাল 14 করিডোর ওপেন করে দেওয়া হয়েছে। এখন আমি একটা কথা বলি, এই ভারত কি যেসবরা কইছে, ওয়াকার কইছে, মির্জা ফাক, সালাউদ্দিন, আমির খসরু, রাজে কইছে, আমার একটা কন্ত, ওরা কি ওই ভারত কি যেসব লোকরা কইছে করিডোর দেওয়া হবে না, এদের মেয়েদের অথবা যুবতী বউদের পরকীয়া প্রেম আছে নাকি ভারতের কারোর সাথে? আমরা কি একটু কইবেন? নাকি এদের জন্মের সময় ভারতের কোনো অবদান আছে? হ্যাঁ ভাই, মানে ভাই আমার কাছে সঠিক বাংলা নাই, যদি আপনি কোনো বাংলা ইনভেন্ট করে আমারে কইতে চান। একদিকে কইতেছেন আপনারা কোন করিডোর দিয়ে, কাউকে কোন করিডোর দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না, আপনি একদিকে কইতেছেন। আর একদিকে আপনার তত্ত্বাবধানে ভারতকে টোটাল 14-16টা করিডোর ওপেন করে দেওয়া আছে। তাহলে এর অর্থ কি? তাহলে হয় ওয়াকারের জন্মের সময় ভারতের অবদান আছে, অথবা ওয়াকারের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা হরণের ব্যাপারে ইন্ডিয়ার অবদান আছে, তার মেয়ে থাকলে মেয়েদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা তারা কেউ ভারতীয়, কোন রিজন তো থাকবে ভাই। মানে কোনো একটা কারণ ছাড়া তো এটা হয় না। কইতেছেন আমরা আমাদের সার্বভৌমত্ব বিকায় দেব না, আপনি কইতেছেন আমাদের সিকিউরিটি আমরা অন্য দেশের হাতে দেব না, আপনারা কইছেন খলিলুর রহমান বিদেশি নাগরিক, তারে আইনা আমাদের প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হইব না। তাইলে আপনারা রাডার গুলা বসায় রাখছেন আর করিডোর গুলো ভারতের দিয়ে রাখছেন। ভারত কি আমাদের বাংলাদেশি কারো মায়ের পরকীয়া প্রেমিক, নাকি সন্তান পরকীয়া প্রেমিক, নাকি বউয়ের পরকীয়া প্রেমিক? সিন ভাই, আমি আপনার কাছ থেকে আপনার ভাষায় আমি শুনতে চাইতেছি, আপনি ভাই ভদ্র ভাষায় বলেন, আমার ভাষা আপনার নেওয়ার দরকার নাই। ভাই আমি আসলে কি বলবো, আওয়ামী লীগ কখনোই চাই নাই। আওয়ামী লীগ প্রথম থেকে দেখেন যে স্বাধীনতা যুদ্ধ 71 সময় যুদ্ধ শুরু করলো আমাদের শহীদ জিয়া, মাঝখানে উনি 7টা চুক্তি করে বসলেন, সবগুলি পরাধীনতার চুক্তি। এরপরে যা কিছু করছে, রক্ষী বাহিনী বানানো, আমাদের মুক্তিযুদ্ধ হত্যা, সবগুলি ভারতের স্বার্থে করছে। এরপরে এই যে তারা মানে 96-এর পরে যে নির্বাচন আসলো, 75 যে 15ই আগস্টে বিপ্লবীদের বন্দী করলো। তারপরে দেখেন এই যে 17 বছর 16 বছর আসলো, কার জন্য? শুধু তো আমরা করে দিছি। এবং এই 1/11-এর সময় আওয়ামী লীগ মানে ভারত পুরা সম্পূর্ণ শক্তি দিয়ে ইনভেস্ট করছে আমাদের এখানে। এখন পর্যন্ত আমরা হাসিন ভাই অন্যদিকে যান, আমি সরাসরি আপনার একটা কথা জিজ্ঞাসা করি। একমাত্র সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় আধিপত্যবাদকে এই নির্বাচনের মাধ্যমে আবার ফেরত আনছে, এই কথাটা সত্য না মিথ্যা? সেনাবাহিনী শুধু একা না, না ভাই 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 নো ভাই না ভাই, আমি আপনার সাথে একমত না। আমি একটা কথা আপনারা বলি,
আসিফ আমি নজরুল আমি বলি ভাই আসিফ নজরুল রিজওয়ানাদের আনছে যে তোমরা পয়সাপাতি যে চুরি করো, কিন্তু আমি ওয়াকার যেটা ডিকটেট করবো এটা তোমাদের শুনতে হবে। না না ভাই, এটা যে আর্মিকে পুরো বদনাম দিবেন না। আমাদের জুনিয়র অফিসার খুব সিরিয়াসলি কাজ করছে, তারা চিন্তা করতে পারে নাই, যেভাবে আমিও চিন্তা করতে পারি নাই। রাত 9টা পর্যন্ত আমি জিয়াসারা মাঠে, চিন্তা করি না 10টা পর্যন্ত। এই জন্য দায়ী সম্পূর্ণভাবে উপর লেভেলের স্টেক হোল্ডার, জেনারেল নায়ব। দেখেন ডিজি ডিজি ভাই নতুন হইলো, একটু লজ্জা শরম থাকা উচিত। বেটা তোর সে এমন কি ভারত হয়েছে তো ভারত বলেন? আমি আপনি শুনছি আপনি সৈনিক ভাই আমি আমি শুনছি সে ভারতে গেছে, তার রেকটামের ওইখানে সিরা ফিরা ফেলাইছে, কেউ রেকটামটা সেলাই করার জন্য গেছে। আপনি শুনছেন কিনা জানি না, বাট আমি তাই শুনছি। আমার কথা হলো আমাদের সৈনিকরা ভালো, লেফটেন্যান্ট কর্নেল, ফুল কর্নেল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দে ক্যান হোল্ড ইট। বাট এই জেনারেলরা আমার মনে হয় বাতাসের ধাক্কা বেরিয়ে যাবে। এই বদমাইশি এখন সৈনিকরা খেপে যায় নাই। যে বিপ্লবের কথা, যে বক্তৃতার কথা, যে আউটবাস করছিল অফিসাররা সেনাকুঞ্জে, জিয়া স্যার ছিলেন ওখানে, ওখানে সরে আসি নাই, এখন মাঠে আছি, আমরা দেখতেছি কি করে। হাই লেভেল লিমিটেশন আছে। ওকার কয়দিন, সাথে কয়জন আছে, কত বড় সাহস হলে মনে করে যে মুশফিক ছেলেটাকে এখন এএফডি বানানো হলো পিএসও। ডক্টর ইউনুস স্বাক্ষর করার পরও তাকে র্যাঙ্ক দেয় নাই ওয়াকার। ওয়াকার এত বড় সাহস কেমন হয়? হিজ সিম্পল স্টাফ, ডিফেন্স সেক্রেটারি, ডিফেন্স মিনিস্টার তো ইউনুস। আর কথা হলো এই পর্যায়ে তাহলে ওয়াকার জিয়া ভাই চলে গেছে। না তাহলে ভাই জিয়া ভাই 2 মিনিট আগে বলছে সরকার সারেন্ডার করলে আর্মির কিছু করার থাকে না। তাহলে এখানে আপনি যদি বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সিগনেচার করে দিছে, র্যাঙ্ক দেয় নাই, তাদেরকে পোস্টিং দেয় নাই, ওয়াকার কথা শুনে নাই, করতে দেয় নাই, তাহলে আমি ভুল কি বললাম? একমাত্র আর্মি ব্যবহার কইরা, আর্মির প্রতিষ্ঠানটাকে ব্যবহার কইরা, সশস্ত্র বাহিনীকে ব্যবহার কইরা ইন্ডিয়ান হেজেমনি আবার বাংলাদেশে রিস্টাবলিশ করা হয়েছে। জিয়া ভাই, আমার এই মন্তব্যটা ভুল হইলে আমার একটু ব্যাখ্যা করেন। আমরা স্বৈরাচারকে খাদাইছি 2024-এর আগস্ট মাসে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ব্যবহার কইরা, সশস্ত্র বাহিনীর ওয়াকারের নেতৃত্বে 25 থেকে 30 জন জেনারেল একত্র হইয়া ভারতীয় আধিপত্যবাদকে ভুয়া একটা নির্বাচনের মাধ্যমে আবার ফেরত নিয়ে আসছে। আমি এইটার ব্যাপারে ব্লেম তো আসবেই মিলিটারির উপরে, মেল তো আসবেই, কারণ আপনি ভাই আপনি ব্লেম বলবেন কেন? আপনাকে আমি একটা কথা বলি, আমি আপনাকে ব্লেম হইতেছে দেয়ার ইজ এ রিউমার নট হ্যাজ বিন প্রুভেন ইয়েট। কিন্তু আমি আপনারা বলতেছি লালমনিরহাটে এয়ারপোর্ট ওপেন করবে, খলিল সাহেব ওইখানে উদ্বোধন করতে যাবে, ওয়াকার বইলা দিল বিদেশি কোন নাগরিক নিয়ে সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না, ওই কাজ বন্ধ করতে হবে। ওয়াকারের ইশারায় লালমনিরহাট জেলায় 2টা না 3টা থানা লুট করা হইলো নেতৃত্বে। আপনি আবার কেমনে বলেন যে ভাই ব্লেম আসবে? এটা তো ব্লেম না, সরিতারা এর সাথে ইনভলভ। তো এটাকে আপনি কি বলবেন? আমি যদি বলি হ্যাঁ, হাসিন ভাই যেটা বলছে, হাসিন ভাই আমি আমার পয়েন্টটা বলি আমি আপনাকে, আমি কেন বলতে পারছি না এটা, আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট দ্যাট। আপনি যেটা বললেন এটা যদি আপনার কাছে খবর থাকে তো ইউ ক্যান অলওয়েজ কাম আপ উইথ দিস কনক্লুশন। বাট আমার কনক্লুশনটা হলো যে আমরা এক্সপেক্ট করেছিলাম যে মিলিটারিটা তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে কিন্তু শুধুমাত্র ওই ভোট রিগিং হবে না, এটার বাইরেও কিন্তু আরো অনেক কাজ আছে। তো যেটা আমার মনে হয় এই কাজটা যদি তারা চোখ বন্ধ করে থাকে, এই 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 ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারটা এখন ডিসকাস হচ্ছে, এই সময় যদি তারা চোখ বন্ধ করে থেকে থাকে তাহলে তারা দায়িত্ব অবহেলা করেছে, কোনো ডাউট নাই। এবং এইটার মাধ্যমেই ভারতীয় আধিপত্যবাদ ফেরত এসেছে। এবং জিয়া ভাই আপনি চোখ বন্ধ করে থাকা কিন্তু দায়িত্বে অবহেলা না। হ্যাঁ, আমার কথা ভাই বাংলা শব্দটা এটা না, দায়িত্ব অবহেলা হইতেছে তারা এটা বুঝে নাই দায়িত্ব অবহেলা করছে, আরেকটা হইতেছে ইচ্ছাকৃত ভাবে চোখ বন্ধ করে রেখেছে, ইটস এ পার্টস অফ কনস্পিরেসি। আপনি ভাই এই অবহেলা শব্দটা দিয়ে তাদেরকে কেন বেনিফিট অফ দ্য ডাউট দিতেছেন জিয়া ভাই? না বেনিফিট ডাউট দিচ্ছি না আমি। আপনি অ্যাজ এ লয়ার আপনি জানি আপনি এগুলি শব্দ আপনি পছন্দ করবেন না, আই নো দ্যাট। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি ইউ আর ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ আর অ্যাবসলিউটলি রাইট। আমার কথাটা হচ্ছে যে সে যদি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে থাকে, ডেফিনেটলি এটা একটা বিরাট বললাম না,
জাতির সাথে বিশ্বাসঘাতকতা। ওকে, আই লাইক দ্যাট ওয়ার্ড, আই লাইক দ্যাট ওয়ার্ড। জাতির সাথে বিশ্বাসঘাতকতা, এবং আমরা এক্সপেক্ট করতে পারি না যে বাংলাদেশ মানে সশস্ত্র বাহিনীর মতো একটা বাহিনী কিভাবে তারা বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের ভোটাধিকারের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতে পারে। এবং আমরা তো শুধু সেনাবাহিনী কেন, আমরা অ্যাকচুয়ালি সরকারের কোনো মেশিনারিজই আমরা উই ক্যানট অ্যাকসেপ্ট। তাহলে তো তাদের তো ওখানে থাকার কোনো যৌক্তিকতা নাই। অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার হাসিন যেটা বললো যে এই যে যারা ফিল্ডে কাজ করে তাদের কিন্তু আসলে এই রেসপন্সিবিলিটিটা তাদেরকে কিন্তু আপনি দায়ী করতে পারবেন না। এটা দায়ী করতে হবে তাদের যারা নাকি পার্ট অফ দ্য কনস্পিরেসি, তারা যারা এটা জেনে শুনে তারা তাদেরকে এই জায়গা থেকে বিরত রেখেছে, ওই দায়িত্ব পালন থেকে, অর্থাৎ যেখানে ইঞ্জিনিয়ারিং হতে পারে সেই জায়গা থেকে তুমি সরিয়ে রেখেছে তাকে। এটা হলো ডেলিবারেট কনস্পিরেসি। আমি যদি জানি যে এই মাধ্যমে, ঘষাঘষির মাধ্যমে, কাউন্টিং বন্ধ করার মাধ্যমে আমি ফলটাকে পাল্টাবো, তাহলে অ্যাজ এ কাস্টোডিয়ান অফ দি পাবলিক ভোট, এই যে মানুষ যে ভোট দিয়েছে এই ভোটের দারোগা হিসেবে, ভোটকে রক্ষাকারী হিসেবে আমার উচিত সেখানে সম্পূর্ণ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমার ফিজিক্যালি হাজির থাকা এবং নিশ্চিত করা। এই কাজটা আমি বলবো যে ইচ্ছাকৃতভাবে এটাকে নজরআন্দাজ করা হয়েছে, এবং ইচ্ছাকৃত নজরআন্দাজ করার কারণে পুরো বাংলাদেশের এবারের সবচেয়ে ফেয়ার ভোটটাকে একটা কলঙ্কিত করা হয়েছে। আমি এরপরে ফেয়ার ভোট হয়, ফেয়ার কাউন্টিং এর পরেও যদি জামাত হারতো, বিএনপি জিততো, আমাদের কারোই কোনো সন্দেহ থাকতো না, কারোই কোনো প্রশ্ন থাকতো না। কিন্তু এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে যখন একজন অ্যাডভাইজার বলে যে আমরা তাদেরকে ক্ষমতায় আসতে দেই নাই, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয় নাই, এর থেকে বোঝা যায় যে এখানে যে ইন্টারিম গভর্নমেন্টের কিছু অ্যাডভাইজার, তারপরে সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থরা যা তারা, এবং আমি বলবো যে প্রশাসন অ্যাজ এ হোল, তারা সবাই এর মধ্যে জড়িত ছিল, এবং এই জড়িত থেকে তারা ভারতীয় উদ্দেশ্য সফল করার কাজে ব্যস্ত ছিল, এবং এটার কিন্তু পেমেন্ট তাদেরকে সবাইকে দিতে হবে। এটা শুধু সময়ের ব্যাপার। সাধারণ মানুষ কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতার প্রতিশোধ তারা নেবে। ওকে, জিয়া ভাই এবং হাসিন ভাই, আপনাদেরকে আমি যে একটা কথা বলি নাই, কথাটাকে আমি বলতে চাই না, আমি আপনাদের সামনে ভিডিও অডিও শেয়ার করে আমি আপনাদেরকে দেখাবো। জিয়া ভাই এবং হাসিন ভাই একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। 4 জন ডিসির সাথে আমার কথা হয়েছে, 4 জন ডিসি, এবং 4 জন ডিসি আমাকে বলছে যে তারা ভোট গণনা নিয়ে, কনফিউশন নিয়ে, মারামারি নিয়ে যখন চিফ ইলেকশন কমিশনারকে বলছে যে আমরা এই ভোটের রেজাল্ট এই মুহূর্তে এই সেন্টারে এইভাবে সার্টিফাই করতে পারি না, উই নিড মোর টাইম টু ইভালুয়েট এন্ড রিইনভেস্টিগেট দিস ম্যাটার। এখন উনি এই কথাটা নির্বাচন কমিশনকে বলছে। নির্বাচন কমিশনকে যখন এই কথাটা বলছে জিয়া ভাই, হাসিন ভাই, ওই ডিসি সাহেবরা আমাকে বলছে যে এরপরে ডিজিএফআই থেকে তাদের ওখানে ফোন গেছে। আমি তাদেরকে স্পেসিফিক জিজ্ঞাসা করছি ডিজিএফআই কে, বলছে মহাপরিচালকের নাম বলছে, আরো 2 জন ব্রিগেডিয়ার সাহেবের নাম বলছে, এবং আর এক ভদ্রলোক আছে, উনি ডিজিএফআই না, উনি বোধহয় জেনারেল শামস, এবং ওয়াকারের অফিস থেকে সরাসরি ডিসিদেরকে বলা হয়েছে আপনাদের এই রেজাল্ট আপনারা কি দিবেন তাতে কিছু আসে যায় না, আমাদের এখানে অলরেডি তালি ফাইনাল হয়ে গেছে, জাস্ট আনুষ্ঠানিকতার জন্য এই মুহূর্তে যা আছে এটারে সাইন করে পাঠাইয়া দেন। আপনি কি জানেন শুধু একজন ডিসি সাহস কইরা বলছে যে আমাদের কি এখানে ফেয়ার থাকার কোনো অপশন আছে? এবার আপনাকে বলি, তাকে বলছে আপনি বান্দরবনে গিয়া ফেয়ার থাকেন, আপনারা ওখানে পাঠানো হবে। এখন তাইলে একটা কথা বলি, আপনারা মারিও পুজোর গডফাদার পড়ছেন, জিয়া ভাই এবং হাসিন ভাই এবং আমিও কখনো কখনো আর্মিরে ফেভার করতে চাই, কয় আমার সুবেদার মেজর ভালো, কয় আমার মেজরও ভালো, কয় আমার লেফটেন্যান্ট কর্নেলও ভালো,
কিন্তু আপনাদের দুইজনের কাছে আমি জিজ্ঞাসা করি, জেনারেল অফিসার কমান্ডিং যখন একটা সিদ্ধান্ত নেয়, অর্থাৎ জিওসি যখন একটা সিদ্ধান্ত নেয়, তখন ওই ব্রিগেড কমান্ডার আর ইউনিটের সিও তারা কার বাল ফেলবে? তারা কি তাদের সিদ্ধান্তই কথা জানাবে, নাকি ওই জেনারেল অফিসার কমান্ডিং যেভাবে ইনস্ট্রাকশন দিছে ওইটা ফলো করবে? আমি কথাটাকে এই জন্য টানলাম, যেখানে ওয়াকার বৈশা আছে 25-30 জন জেনারেল নিয়ে, কতগুলো ভারতীয় তল্পি বাহকদের নিয়ে, তারা যদি ডিসিরে বলে যে তুমি ফেয়ার থাকবা, তোমার বান্দরবান আর খাগড়াছড়ি নিয়া উলঙ্গ কইরা পিটাইয়া তারপরে ফেয়ার তাকামো। এখন আপনারা কইবেন ভাই এর মধ্যে সিভিলিয়ানরা দায়ী, এর মধ্যে সৈয়দা রেজওয়ানা দায়ী, এর মধ্যে আসিফ নজরুল দায়ী। দায়ী সবাই। এই জন্য দায়ী কারণ আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা এবং আমার স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ছিল ডে 2 আর 3 রিজাইন কইরা বাইরে যাওয়া, যা আমাদেরকে ওপেনলি ফেয়ারলি কাজ করতে দেয়া হচ্ছে না। তারা রিজাইনটা করে নাই, এটা তাদের ব্যর্থতা। ওকে, আমাদের আলোচনা আজকে শেষ। আমি কর্নেল হাসিন আপনার কাছে কনক্লুশন শুনবো, তারপরে জিয়া ভাই কনক্লুড করবে, এরপরে আমরা শো শেষ করব। আমার আসলে কি কনক্লুড করে মাথা আমার গরম হয়ে গেছে ভাই। এখন আমি যে সন্দেহ করতেছিলাম, দিয়া স্যারও জানে ডিজিএফআইয়ের গোয়েন্দারা জড়িত, নামও আমরা বলছি আগে। এখন দেখেন ওই ডিজিএফআইকে সরাই দেওয়া হয়েছে, এফডি যে কামরুল তাকেও সরাই দেওয়া হয়েছে মিনিস্টার অফ ডিফেন্স, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্সে। মানে তাদেরকে এমবেসি ঢাকার বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিবে, যাতে কোনো আলামত না থাকে। আমি যেটা বুঝতেছি, আমার বিশ্বাস আমরা জনগণ যেহেতু বিষয়টা আইসেই গেছে, সেজন্য আপনার যত খারাপই হোক সত্য কথা বলে ফেলছে, এটা আমাদের অনেক কাজে লাগবে। আমি আশাবাদী এদের বিচার হবে প্রকাশ্যে এবং অতি দ্রুত, ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ ভাই। জিয়া ভাই আপনার কাছ থেকে কনক্লুড শুনবো। আমি তো সাবজেক্ট ম্যাটার যেটা ছিল সেটার থেকে তো আমরা, আমার মনে হয় খুব একটা ওটাতে অ্যাড্রেস করতে পারি নাই। ফাইনালি যেখানে আমরা এসে দাঁড়ালাম সেটাতে হচ্ছে যে ভারতীয় আধিপত্য বাদের কারণে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছিল, এবং যার কারণে গত 15টা বছর আমরা একটা রীতিমতো পুরো দেশটা একটা আমি বলবো কাঠগড়ার ভেতরে ছিল, বা একটা জেলখানার মধ্যে বন্দী ছিল। এই 5ই আগস্ট 2024 সেই জেলখানা থেকে দেশ মুক্ত হয়। মুক্ত হওয়ার পরে আমাদের আশা ছিল যে আমরা যেন আবার জেলখানায় বন্দী না হই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের এখন যে নতুন সরকার এসেছে তাদের কর্মকাণ্ড দেখে আমাদের কাছে খুব সন্দিহান মনে হচ্ছে যে আমরা হয়তোবা আবারও সেই জেলখানায় বন্দী হতে যাচ্ছি। এবং এই বন্দী হওয়ার জন্য যারা এই পুরো ব্যবস্থাপনাটা করেছে, একটা মানে হাস্যকর নির্বাচনের মাধ্যমে, অথবা আপাত দৃষ্টিতে একটা সুষ্ঠু নির্বাচন, কিন্তু এটার ভেতরের সবকিছু কলকাঠি নাড়িয়ে মানুষের মতামতটাকে পরিবর্তন করে করা হয়েছে, এটার খেসারত এই ভদ্রলোকদের দিতেই হবে। এবং আমি জানি এই নতুন যারা ছাত্র জনতা, বিশেষ করে যাদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজেদের পঙ্গুত্ব বরণ করে, তাদের অন্ধত্ব বরণ করে তারা এই দেশের মানুষকে মুক্ত করেছিল, তারা কিন্তু তাদের দোষে আবার আমরা সেই পুরনো বৃত্তে ফেরত যাচ্ছি, তাদেরকে কিন্তু তারা চিহ্নিত করে রেখেছে। এবং আগামীতে যদি কোনো আবার এই দেশে যদি আবার কোনো একটা আন্দোলন শুরু হয় এবং এই সমস্ত তাদের এই বর্তমান সরকারের যদি কোনো ভুল ভ্রান্তি বা এমন কোনো কর্মকাণ্ডের কারণে যদি মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, তাহলে কিন্তু এই দলের কেউ আর ছাড়া পাবে না, এটা আমি একেবারে নিশ্চিত। সুতরাং যারা যা করেছেন, যেভাবেই করেছেন, এটা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে করেছেন, তবে এটার জন্য আপনাদের প্রাপ্য যখন বুঝে দেওয়া হবে তখন আপনারা আর কারো কাছে অভিযোগ করার সুযোগ পাবেন না। এবং এইটার যে প্রাপ্তিটা হবে, এই প্রাপ্তিটা হবে অত্যন্ত হৃদয় বিদারক। শুধু আমি এইটুকু বলতে পারি, সাধারণ মানুষের মনে যে ক্ষোভ জমা হচ্ছে, সেই ক্ষোভ থেকে আমি বলবো যে এর পরের প্রাপ্তিটা হবে অত্যন্ত হৃদয় বিদারক। এবং তখন এই দেশের অবস্থা কি হবে এটা আমার ধারণার মধ্যে নাই, এটা আমি আসলে কল্পনা করতেও চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল
হাসান এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসিন, আপনাদের দুজনের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এরপরে তাদেরকে নিয়ে আবার আগামী শুক্রবারে আমি স্কেজুল করে রাখলাম। আগামী শুক্রবারে আমরা সেম সাবজেক্টটা পিক করব। জিয়া ভাই এবং হাসিন ভাই, আপনি বলছেন যে হিন্দুস্তানের প্রতি কৃতজ্ঞতার খেসারত আমরা স্পেসিফাই করব যে আমরা বাণিজ্যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, শিল্পে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, পানির দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, এগুলো নিয়ে কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আগামী শুক্রবার দিন বাংলাদেশ সময় এই সময় আমরা এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব। জিয়া ভাই, আমাদের অবস্থাটা কোথায় দাঁড়ায়? আমরা কম্বলের পশম বেচতে বসি। আমরা পশমটাও বাঁচতে চাই, আবার কম্বলটাকেও রক্ষা করতে চাই। আমাদের সমস্যাটা ওখানে। আমরা আসলে কোনটা আমাদের রাইখা আমাদের কিন্তু এই ভয়টা কিন্তু আর করলে চলবে না যে কম্বল বাঁচতে গিয়ে পশম বাঁচতে গিয়ে যদি কম্বল চলে যায় চলে যাক, উইল বাই এ নিউ ব্ল্যাঙ্কেট, বাট নিউ ওয়ান পশম বাঁচতেই হবে। এই পশম। পশম রেখে কাজ হবে না। উই নিড নিউ ব্ল্যাঙ্কেট জিয়া ভাই। উই ডোন্ট অ্যাবসলিউটলি নিড ওল্ড ওয়ান। নো। উই নিড নিউ ব্ল্যাঙ্কেট জিয়া ভাই। এবার এবং আমি এটার জন্য কনক্লুড। কিন্তু আমি আরেকটা কথা বলি আমি আপনাকে, সেই কথাটা বলে আসলে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে এর জন্য কিন্তু আমাদের যে আমি গতবারে বলেছিলাম যে তরুণ জেনারেশনকে আমাদের রাষ্ট্রনায়কোচিত বিহেভিয়ার বা তাদের কি কি কোন কোন চিন্তা ভাবনা তাদের মাথায় ঢুকাইতে হবে একটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদের আসলে হয়েছে কি, আমরা যখন এরকম একটা পরিস্থিতি দাঁড়াই তখন কিন্তু আমরা সত্যিকার অর্থে এই যে বিপ্লবে যে তরুণরা যে তারা যে ভ্যানগার্ড ছিল, এই ভ্যানগার্ডের কিন্তু মাথায় রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো জ্ঞান বুদ্ধি তাদের ছিল না। যদি থাকতো কিন্তু জিয়া তাহলে ভাই, কিন্তু তারা এই সমস্ত জিয়া ভাই, আপনার ডাইপার অ্যাডভাইজারদেরকে তারা নিত না। জিয়া ভাই, আপনার এই কথাটার সাথে একদিকে একমত আর একদিকে দ্বিমত পোষণ করে আপনাকে বলি ভাই, ওরা যদি আইনস্টাইনও হয়, ওদের তো বাংলাদেশের নীতি নির্ধারক হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওরা তো প্রধানমন্ত্রী হবে না, ওরা তো প্রেসিডেন্ট হবে না, কারণ ওদের কারো বাবার নাম জিয়াউর রহমান না, কারো বাবার নাম মুজিব শেখ না। আপনি কি যে বলেন! ওদেরকে আইনস্টাইন তৈরি করতে পারবেন, কিন্তু আইনস্টাইন কোনো কিছু ইনভেন্ট করতে পারবে না, কারণ ইনভেন্ট তাদেরকে করতে দেওয়া হবে না। আমি আপনাকে ঠান্ডা মাথায় বলি, হাদি রাজনীতি করে নাই, কিন্তু হাদি তারেক রহমানের চেয়ে বড় নেতা। ঠিক আছে? এই কথা জি। আপনারা অস্বীকার করেন না রে ভাই। না, না, অস্বীকার করবো না। আমি মানি এটা। ওকে, আমি মানি। ঠিক আছে ভাই। এবার আমি কনক্লুড করি, আপনারা আমার সাথে থাকেন। এরপরে আমরা এরপরে প্রাইভেটলি 2 মিনিট কথা বলতে চাই আপনাদের সাথে। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। জেনারেল জিয়া, কর্নেল হাসিন দুইজনই অত্যন্ত জ্ঞানী, প্র্যাগমেটিক মানুষ, শিক্ষিত মানুষ এবং দেশপ্রেমিক। এতে আমার মনের মধ্যে কোনো সন্দেহ কাজ করে না। কিন্তু সমস্যাটা ওই একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে কি জানেন? যারা পলিসি তৈরি করে তারা যদি জিয়াউল হাসানের মতো হইতো, ব্রিগেডিয়ার হাসিনের মতো হইতো, তাহলে তো এই বিতর্কগুলো আমাদের করতে হয় না। বিতর্কগুলো কেন করতে হয়? যে কোনো একটা সমাজ বা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করতে গেলে, স্পেশালি দোজ হু আর পাবলিক অফিসিয়াল, দে হ্যাভ টু কাম টু দ্য সেম পেজ। আমরা তারেক রহমান আজকে দেখা গেল সে প্রণয় ভার্মা, প্রণয় ভার্মা, আমির খসরু আর সালাউদ্দিন আর হুমায়ুন কবির তাদেরকে নিয়ে ইফতারি করতে বসছে। এখন অনেকে তারেক রহমানের ফ্যান, 60 বছর বয়সে ওনারে অনেকে যুবক হিসাবে দেখে, কিন্তু আপনাদেরকে আমি এটা ওনাকে ডিমোনাইজ করার জন্য বলি না। ওনার বয়স কিন্তু 60-এর উপরে। এবং আর একটা কথা, ওনার ওই যে জেনারেল মাসুদ, হইল মইনের সাইডকিক ছিল। সাইডকিকের বাংলা কি? সামসা থাকে। সামসা তো আর পরে হয় না, মাসুদই পরে পাওয়ারফুল বেশি হয়েছিল মইনের চাইতে। মাসুদ আর মইন, এই গংরা আপনার তারেক ভাইয়ারে চাইয়া আসার আড্ডি ভাঙ্গে নাই, শুধু যন্ত্রখানেরও ছোট করে দিছে। এখন আপনারা আমারে কইতে পারেন তারেক রহমানের যন্ত্র ছোট করলে ডালিয়া লাকুরিয়ার নিয়ে তারেক রহমান কি করছে? ভাই একটু নাড়াচাড়া করে দেখছে। আমি জঘন্য কথাগুলো রোজার মাসে কেন বলি জানেন? তুমি সরকার প্রধান হইতে চাইছো, তুমি প্রধানমন্ত্রী হইছো, তুমি
যদি এই কথাও বইলা থাকো যে আমি সবকিছু অনুধাবন করি, আমার ধীরে ধীরে আগাতে হবে, তো সেক্ষেত্রে কি তুমি মন্ত্রণালয় দিবা সালাউদ্দিন রে, তুমি 2টা মন্ত্রণালয় দিবা আমির খসরু রে, 3টা মন্ত্রণালয় দিবা শেখ রবিউল রে, আর তুমি কইবা তুমি জিয়ার পুত্র, বেগম জিয়ার পুত্র? না রে ভাই, আমি দয়া দেখাইতে পারি, আমি কারো প্রতি সমবেদনা দেখাইতে পারি, কিন্তু আমি এতটা নাইব না যে তুমি তোমার পাছা বিক্রি করে দিয়ে তারপরে বাংলাদেশে আসছো বাংলাদেশের আইনে যতটা মারা বাকি ছিল ওইটা মারার জন্য। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি কিভাবে বুঝাইতে যাই, আমরা এখনো ধরে বসে আছি 1971 সালে ভারত আমাদেরকে সাহায্য করছে। মূলত এই কথাটা যারা বলে সে একটা অপরাধ করে। পাপেরও শ্রেণীবিন্যাস আছে, পাপের শ্রেণীবিন্যাস আছে, কয় না কবিরা গুনাহ। ভারত ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আছে, এই কথাটা যারা বলে এটা কবিরা গুনাহ। যতক্ষণ পর্যন্ত এই কথাটা আপনাদের মাথায় এবং মনে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের অবস্থা এরকম হবে। দর্শক শ্রোতা, আমি ব্রিগেডিয়ার জিয়া বা ব্রিগেডিয়ার হাসিনের সাথে বিতর্ক করি নাই, আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, আমি একটা জিনিস বুঝি। সেটা কি জানেন? আমি ব্রিগেডিয়ার জিয়া এবং হাসিন সাহেবের বর্তমান অবস্থানটা আমি বুঝি। আমার দেখলে বেকুব মনে হয়, হয়তোবা আমি বেকুবও, কিন্তু এতটা বেকুব না। সিটিং ডাউন ইন এ লায়ন্স ডেন and criticizing lion is not easy. আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, ভারতের প্রতি, হিন্দুস্থানের প্রতি কৃতজ্ঞতার খেসারত গত 54 বছরে টোটাল কত টাকা আপনারা কি জানেন? আপনারা শুনলে আকাশ থেকে পড়বেন। 900 বিলিয়ন ডলারের উপরে, 900 বিলিয়ন ডলারের উপরে। এখন আপনি বলবেন 900 বিলিয়ন ডলার ইন্ডিয়া নিয়ে গেছে, নিছে। 900 বিলিয়নে 900 বিলিয়ন ইন্ডিয়া নেয় নাই, হয়তো 7 বিলিয়ন নিছে, 200 মিলিয়ন 700 বিলিয়ন নিছে, 200 বিলিয়ন কই গেছে জানেন? আমাদেরকে খরচ করাইছে, আমাদেরকে অপচয়ের মধ্যে ফেলাইছে, আমাদেরকে ধ্বংসের মধ্যে নামাইছে। যেইভাবে পশ্চিমারা ওই রাডার তৈরি করছে, এক একটা রাডার তৈরি করতে কত খরচ হয়েছে আপনারা শুনলে আকাশ থেকে পড়বেন। 350-400 মিলিয়ন, 500 মিলিয়ন ডলার খরচ করে কাতারে বসাইছে, কইছে ইরান আইবো তোমাকে রক্ষা করবো, দিছে ওই 300-400-500 মিলিয়নের একেবারে পাছা মাইরা উড়াইয়া দিছে। গেছেনি? ভারত এই ধরনের কাজ করছে। এখন আমি আপনি অনলাইনে বহু টকশো হোস্টরা বৈশা ওই আমেরিকান রাডার, পশ্চিমাদের রাডার নিয়ে কথা কয়, কিন্তু আমাদের দেশে বর্তমানে 13টা রাডার অ্যাক্টিভ। আমি ব্রিগেডিয়ার জিয়ার সাথে আর্গিউ করে বলেছি যে আমাদেরও রাডার দরকার। আমাদের রাডার দরকার কাদের কাছ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য? আমাকে একটু বলেন তো। ভারতের কাছ থেকে। আমরা যদি ভারতের কাছ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য রাডার ইনস্টল করি এবং ওই রাডারের নিয়ন্ত্রণ দেই ভারতের হাতে, তাহলে আমরা কি করলাম রে ভাই? আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব ভারতের হাত থেকে? আজকে রোজার মধ্যে আমি আপনাদেরকে বললাম, সালাউদ্দিন, আমির খসরু, গোরখোদক আব্বাস, অ্যাডভোকেট ফজলু, ইকবাল হাসান মাহমুদ টুকু, এসব বান্দির বাচ্চারা বলে আমাদের সার্বভৌমত্ব দেওয়া যাবে না। ওদের মেয়েরা কি এই ভারতের কোন আকারের লগে শুইতে চায় যে ভারত নিয়ে গেলে আমাদের সার্বভৌমত্বের ক্ষতি নাই, কিন্তু চায়না বা আমেরিকা বা জাপান এসে কিছু করতে গেলে তাইলে আমাদের সার্বভৌমত্ব চলে যাইব। এর অর্থ কি? আর যারা তারেক রহমান এবং বিএনপির পা চাটেন, তারা তো এটা আপনারা চিন্তা করতে চান না, কারণ আপনাদের বউ, আপনাদের শালী, অথবা আপনাদের মেয়ে, অথবা আপনাদের মা, তাদের কাছে তো বর্গা দিয়ে রাখছেন।
কারণ আপনাদের নিজস্ব বলতে তো কোনো কিছু নাই। আপনাদের নিজস্বতা বলতে কিছু আছে? নাই। টকশোতে এসে বলেন তারেক রহমানের প্রতি আমাদের অনেক আস্থা। আপনারা তারেক রহমানের প্রতি আস্থার কথা বলছেন, এবার আস্থার কথা শুনেন। 13টা রাডার প্রশ্নে তারেক রহমানকে সে যখন লন্ডনে এটা সে জানতো। এই 13টা রাডারের উপরে তারেক রহমান একটু শব্দ করে নাই। তারেক রহমানের উপরে আপনাদের আস্থা? লালমনিরহাটে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নার যে প্রজেক্ট শুরু করাইতে চাইছে, তারেক রহমান ক্ষমতা নেওয়ার 1.5 ঘন্টার মধ্যে ওই প্রজেক্টটা বন্ধ করে দিছে। তারেক রহমানের উপরে আপনাদের আস্থা? তিস্তা, ওখানে চাইনিজদের কাছে যে কন্ট্রাক্টটা দেওয়া হয়েছিল, তারেক রহমান ওটাকেও বন্ধ করে দিছে। বিএনপির উপরে এবং তারেক রহমানের উপরে আপনাদের খুব আস্থা, রাখেন। এই আস্থাটাই হাসিনার উপরে আপনারা রাখছিলেন। একটা শ্রেণী হাসিনার উপরে আস্থা রাখছে না, আপনারাও এখন ওই আস্থা রাখেন। কিন্তু একটা কথা, ভবিষ্যতে বইলেন না যে আপনাদেরকে হুঁশিয়ার করা হয় না। আমার নাম জেকব মিল্টন। ওই বাংলাদেশে এমন কিছু নাই যেটা আমার দরকার। ওই বাংলাদেশে আমার কোনো অ্যাসপিরেশন নাই। ওখানে গিয়ে আমার ভাত খাওয়ার দরকার নাই। ওইখানে গিয়ে আমার ব্যবসা বাণিজ্য আর নির্বাচন করার দরকার নাই। আমি এখানে বসে বাংলাদেশ নিয়ে কথা বলার আগে আমি আমার বিবেককে জিজ্ঞাসা করি যে আমি কেন বাংলাদেশ নিয়ে কথা বলি। কেন বলি? ওখানে আমার মা ঘুমায় আছে, ওখানে আমার বাবা ঘুমায় আছে, ওখানে আমার দাদা ঘুমায় আছে। আমার বিবেক আমারে আটকায়া দেয়, ওই দেশটার জন্য আমার কিছু করা দরকার। কিন্তু যাদের দ্বারা ওই দেশটা নিয়ন্ত্রিত হচ্ছে, তারা তাদের স্ত্রী এবং কন্যাদের ভারতের কাছে ভাড়া দেয়। ভাড়া দিয়া ওইখান থেকে যে বেনিফিট আসে, ওই বেনিফিট দিয়া তারা বাবুয়াঙ্কি করে, গাড়ি কিনে, বাড়ি কিনে, বিল্ডিং উঠায়, দেশের প্রধানমন্ত্রী হয়, দেশের জ্বালানি মন্ত্রী হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়। আর বাসায় যখন আসে, আইসা দেখে কোন ভারতীয় তার বউয়ের সাথে অথবা মেয়েদের সাথে শুয়ে আছে দরজা বন্ধ খোলা রাইখা। এর বাইরে আমি আর কিছু দেখি না। রোজার মাসে আমাকে আপনারা উপদেশ দেন মুখ ভালো রাখতে, কিন্তু এই রাডার দেখার পরে যদি কোনো মানুষ বলে আলহামদুলিল্লাহ ঠিকই আছে, আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা আমি বলবো আপনার মা আমাবস্যার রাতে ভারতের কোন মন্দিরে 10 জন পুরোহিতের লগে শুয়ে আপনারে জন্ম দিছে। কারণ ওই রাডার দেখলে আমার মাথা আর মাথা থাকে না। আমি হিতাহিত জ্ঞান আমার মধ্যে আর কাজ করে না। এই ছিল আমাদের সময়। আগামীকালকের অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশ সময় রাত 10টায় আপনাদের সাথে আমি আবার কথা বলবো। সবাই ভালো থাকুন। আমি আপনাদেরকে আশাবাদের স্বপ্ন শোনালে আমার ভালো লাগে। এখন সবাই বলবেন যে জেকব ভাই আপনি তো আশার কোনো বাণী দেন না।